সুমিত্র চট্টোপাধ্যায় যে ফেলুদা করেছিলেন তার সঙ্গে রিয়েল ফেলুদার তফাৎ কতটা? উনি যখন ফেলুদা করেছিলেন দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম, কিন্তু পরে ধীরে ধীরে জেনেছিলেন যে না, ওটা একদম কারেক্ট ফেলুদা নয়। বাবার কাছে যেটা শিখেছি সেটা হচ্ছে মেক ইউর প্রেজেন্স ফেল্ট। ওয়াইল্ড লাইফ থেকে কি পাওয়া যায় যেটা জনজীবনে পাওয়া যায় না? জন্তু জানোয়াররা ভীষণ ভালো, তাদের কোনো চাহিদা নেই এক্সেপ্ট খাওয়ার বেঁচে থাকা অ্যান্ড অফকোর্স বংশবৃদ্ধি। বুদ্ধদেব ভট্টাচার্য আমার মনে হয় হি ওয়াজ দ্য ক্লিনেস্ট অফ দি চিফ মিনিস্টার্স দ্যাট উই হ্যাড ইন বেঙ্গল। তুই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এত ইম্পর্টেন্ট একজন মানুষ যাকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য পথের হয়েও হিউজলি রেসপেক্ট করতেন নাটক দেখে। আমিও তাকে খুবই রেসপেক্ট করতাম। সেই লোকটা যখন দেখলো যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এরকম বিপন্ন, দুই বিশ্বাস লিটারেলি অনির্বাণের মতো অভিনেতাকে ব্রাত্য করে দিয়েছে, ঋদ্ধি সেনকে বাইরে ফেলে দিয়েছে, কৌশিক গাঙ্গুলি পরমব্রত, সেই লোকটা সব্যসাচী চক্রবর্তী যার কাছে সবার অ্যাপিল আছে, সে কণ্ঠস্বর বার করলো না কেন? কারণ আর সে ক্ষমতাটা নেই বলে। মুখ্যমন্ত্রীর একটাই উদ্দেশ্য ছিল যে আমি যাতে তৃণমূলের হয়ে দাঁড়াই। বাবা তারপর থেকে রেয়ারলি অভিনয় করতে দিতেন, কারণ বলতেন অশিক্ষিত অভিনেতার মতন খারাপ অভিনেতা আর হয় না। আজকে আমার যিনি অতিথি তাকে আমি 31 বছর আগে তার করা একটা উপকারের জন্য আজকে ধন্যবাদ দিতে চাই। ডিলেড থ্যাংক ইউ, বাট 31 বছর আগের। কারণ সেদিন আমার বিয়েতে আমি 3-4 জনকে, জয়েন্ট রিসেপশনের আদার 3-4 জনকে আমার পক্ষ থেকে একটু বলেছিলাম গেস্ট আপ্যায়ন করতে, যেহেতু অন্যদিকে যে অতিথি তারা অনেকেই টেলিভিশনের লোক ছিলেন, আমি তাদের চিনতাম না সেই সময়। আমি তখনও আনন্দবাজার পত্রিকার বিনোদন বিভাগ দেখি না, সেই অর্থে অতজনের সঙ্গে আলাপ ছিল না। যাদের বলেছিলাম দেখতে তাদের মধ্যে একজন পরিচালক কাম আমার সহকর্মী, তিনি শেষ পর্যন্ত এসে পৌঁছতে পারেননি। একজন ছিলেন ক্রিকেটার অরুণ লাল, তিনি একটু দেরিতে এসেছিলেন। একজন আমার ভাই ছিল, সে ছিল পার্থ। কিন্তু মেন যিনি ছিলেন তার নাম সব্যসাচী চক্রবর্তী, যিনি দাঁড়িয়ে থেকে সমস্ত অতিথি আপ্যায়ন করেছিলেন আমার তরফে। তো 31 বছর পর একটু দেরি হয়ে গেল, 31 বছর পর পাবলিকলি ধন্যবাদ দিচ্ছি। এটা পাবলিকলি ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তার কারণ নিজেদের মধ্যে ধন্যবাদ জ্ঞাপন করাটা কোনো কাজের কথা নয়। এটা আমার নিজের লোক হলে যা করতাম, গৌতম আমার নিজের লোক, তাই করেছি। অ্যাকচুয়ালি আমার যেটা অনেক সময় ঋতুপর্ণ ঘোষের সঙ্গে ইন্টারভিউ করতে গেলে যে প্রবলেম হতো সেটা এখানেও হচ্ছে। ঋতুপর্ণকে একটা ইন্টারভিউতে আমি এরকম তুমি বা আপনি বলে শুরু করেছিলাম, তখন ঋতু বলেছিল আমি তাহলে ইন্টারভিউ থেকে উঠে যাব, কারণ আমরা সহপাঠী এবং আমরা তুই বলে থাকি। সো এখানে আমি আর সেই চেষ্টাই করছি না, এখানেও আমরা দীর্ঘদিন একে অপরকে চিনি, অনেক আগে থেকে চিনি, কাজেই তুই বলেই সম্বোধন করছি। এবং সব্যসাচী চক্রবর্তীকে যাকে আপনারা দেখেন, যে যাকে রঞ্জন বন্দ্যোপাধ্যায় এক কথায় চমৎকার বলেছিলেন, সোপের উত্তম। এবং এখানে বলি যে সেই বিয়েবাড়িতে যদিও আমার বাকি দুজন তখন এসে পৌঁছননি, ও একা দাঁড়িয়ে থাকায় যে টেলিভিশন দূরদর্শনে যে মহিলা কুল তারা এত অনুপ্রাণিত হয়েছিলেন যে আমার আর বাকি অতিথিদের নিয়ে কোনো সমস্যাই হয়নি। সো তখন থেকেই গোরা বাঙালি ড্রয়িং রুমের একজন চরিত্র। সেই গোরার ভাটটা এত বছর ধরে বইতে বইতে কি মনে হয়? না, আমার তো খুব একটা কিছু মনে হয় না, কিন্তু ওইটা তো একটা কাজের স্বীকৃতি, ভালোই লাগে, ডেফিনেটলি ভালো লাগে। কারণ আমি একটা কাজ করেছিলাম যেটা লোকের পছন্দ হয়েছিল, এবং আমি আশাই করিনি, কারণ আমার মতন একটা মিডিয়কার অ্যাক্টর, আমার মতন একজন মিস্ত্রি, সে যে অভিনয় করতে পারে সেটা আমার পিসমশাই যশোন্দর স্তুদার বুঝেছিলেন, কিন্তু আমি নিজেও বুঝিনি। কিন্তু যে চরিত্রটা আমাকে দিয়েছিলেন সেটা শেষ পর্যন্ত এমন হয়ে দাঁড়ালো যে লোকের খুব কাছের হয়ে গেল, এবং আমার অভিনয়ের লোকে প্রশংসা করছে, এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল। ফাইনালি যেটা হলো সেটাতে রয়ে গেলাম, এবং আমাকে আমার নাম ধরে না গোরা বলেই ডাকতো লোকে, আমার ভালোই লাগতো। এইখানে পাবলিকলি আমি আমার 31 বছরটা এই জন্য আরও টেনে আনলাম যে ওই সময়ে ওই সভ্যতা, ওই বাঙালি, এই ভদ্রলোকের ওপর একটা গুরু দায়িত্ব চাপিয়েছিল ভালোবাসার সঙ্গে। ইনি ইদানিং বারবার বলছেন আমি রিটায়ার করব, ভাল লাগছে না, কাজ লাগছে না। যে লোকটার এখনো 70 বছর বয়স হয়নি, যাকে দেখলে এখনো মনে হয় যে ইজিলি মানে পাত্রী চাইতে বিজ্ঞাপন দেওয়া যাবে, যে অবজেকশন ইওর না অনার। অবজেকশন আমি গ্রান্টেড হবে না, সেটা হচ্ছে যাকে আমি দেখেছি গোরা হয়ে যাওয়ার পরেও ইনগানজে সিএবির ওপর একটা তথ্যচিত্র বা কিছু তৈরি করতে গিয়ে জিন্স পরে নিচু হয়ে প্রায় শুয়ে পড়ে ছবি তুলতে,
সেই লোকটা বারবার এই অসহ্য বুড়োদের মতো কথাবার্তা কেন বলে যে চলে যাব, ভাল লাগছে না, ফোন ধরছি না, এটা কারণটা কি? অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে, আমি যে রিটায়ার করব এই কথাটা আমি কিন্তু কোনোদিনই বলিনি। এটা একটা গুজব ছড়িয়েছিল বাংলাদেশ থেকে। বাংলাদেশের ফিল্ম ফেস্টিভ্যাল, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। সেখানে কিছু সাংবাদিক আমাকে ঘিরে ধরেছিলেন, তারা নানান রকম প্রশ্ন করছেন। তার মধ্যে একজন বলেন যে, আপনি কি আর ফেলুদা করবেন না? আমি বললাম যে না, আমি আই এম টু ওল্ড টু প্লে ফেলুদা, সেই জন্য আমি রিটায়ার করেছি। সেইটা প্রচার হয়ে গেল অ্যাজ আমি অবসর নিলাম কাজ থেকে। তা বলিনি আমি। আমি বলেছি আমি ফেলুদার থেকে রিটায়ার করেছি, ফেলুদা আর করব না। তো সেই কারণে সেইটা এমন ছড়ালো যে আলটিমেটলি আমি দেখলাম যে আর মন্দ কি, যদি রিটায়ার করি, অনেক দিন তো হলো, এবারে এটাই চলুক। আমি বললাম, আপনি কি শুনলাম রিটায়ার করেছেন? আমি বললাম, হ্যাঁ। ওইটাই চালু হয়ে গেল, রিটায়ার করেছি। কিন্তু রিটায়ার করেছি বললেই কি আর রিটায়ার করা যায়? আমাদের তো বাবার তেলকল ছিল না। কাজেই যে আমি আমার যা সঞ্চয় তার উপরে বেঁচে থাকাটা সম্ভব নয়। রোজগার তো করতেই হবে, কাজেই খানিকটা কাজ করতেই হবে। কাজেই ওইরকমভাবে আমি রিটায়ার করেছি বললেই যে আমি রিটায়ার করে গেলাম তা হয় না। আলটিমেটলি আবার ব্যাক করলাম। আমি রেডিওতে কাজ করলাম, আমি ইউটিউবে কাজ করলাম, খুচরো খাচরা এরম নানান রকম কাজ করেছি। কিন্তু এখন আবার আই এম ব্যাক, কারণ আমি সত্যি সত্যি বলতে গেলে রিটায়ার করিনি। ভেরি গুড, লাভলি টু হিয়ার। আদারওয়াইজ আমি সবসময় শুনি যে আমি একদিন অর্জুনকে বললাম, ছোট ছেলেকে, যে বাবাকে ফোনে পাচ্ছি না, বলো বাবা আমার ফোনও ধরে না অনেক সময়। আমি কারোর ফোনই ধরি না। এটা কারণটা কি? তার কারণ, আসল কারণ হচ্ছে আজে বাজে ফোনের জন্য। যে ফোনগুলো, আমাকে একজন ফোন করে বললো আমাকে একটা অভিনয়ের সুযোগ দিন। আমি বললাম, বাবা আমি তো প্রডিউসারও নই, আমি ডিরেক্টরও নই, আমি কি করে সুযোগ দেব? আর তুমি কে যে আমি তোমার অভিনয়ের সুযোগ দেব? আমার বাড়িতে আমার রেগুলারলি আমার বন্ধুরা আছে যারা আমার সঙ্গে নাটক করে, তাদেরই সুযোগ দিতে পারিনি, যারা ট্রেন্ড অভিনেতা। তুমি একজন ফোন করে বললে আর আমি তোমার সুযোগ দিয়ে দেবো? এটা কি সম্ভব? তোমার যদি প্রতিভা থাকে, তুমি কোনো ডিরেক্টর বা প্রডিউসার বা যারা ট্যালেন্ট সার্চ করে তাদের কাছে গিয়ে বলো, তারা দিতে পারে, আমি নয়। অসহ্য রকম ফোন আসতে আরম্ভ করলো যে আমাকে, শুনেছি আপনিই সুযোগ দেন। আমি বললাম, সারা ইন্ডাস্ট্রিতে আমি সুযোগ দিই সবাইকে, এটা কোত্থেকে আপনার কাছে এলো খবরটা আমি জানি না, কিন্তু এটা মিথ্যে খবর। আমি তিতিবিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপরে শুরু হলো, আমি বললাম যে এটা তো অভিনেতা হলে এইগুলো হবেই, পরিচিতি আছে, লোকে বলবেই। কিন্তু তারপরে শুরু হলো যেটা, সেটা হচ্ছে আমাকে 2 লাখ টাকা দেবেন। আমি বললাম যে হ্যাঁ, কী কারণে ভাই? বলে, না আমার দিদির খুব অসুখ, আমার দিদি হাসপাতালে, আমার কাছে টাকা নেই। তাই বললাম, আপনাকে কে বললো যে আমার কাছে টাকা আছে? আমরা শুনেছি যে আপনি খুব দান ধ্যান করেন। আমি বললাম, যার কাছে শুনেছেন তাকেই বলবেন ফোন করতে, আমি তাকে বলে দেবো কিভাবে টাকাটা পাওয়া যাবে। চক্রবর্তী গুলিয়ে ফেলেছে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে গুলিয়ে আমি জানি না, হয়তো মিঠুনদা ডেফিনেটলি এসব করে থাকেন, আজকেও করছেন। কিন্তু হয়তো মিঠুন চক্রবর্তীর জায়গায় এনটা কেটে মিঠু চক্রবর্তী, মিঠু চক্রবর্তীর হাজব্যান্ড সব্যসাচী চক্রবর্তী, এইভাবে হয়তো লিঙ্কড হয়ে গেছে, আমি জানি না কি হয়েছে। এইগুলো খুব বিরক্তিকর জায়গায় চলে গেল। তারপরে আমি বললাম যে না, এইভাবে ফোন ধরা সম্ভব নয়। তারপরে অনেক রকম লোক, আর যে আমার মেয়ের জন্মদিন, আপনি একটু আসবেন? কেন নাচতে? আমি তো নাচি না। যারা গান চালিয়ে নাচে তাদেরকে ইনভাইট করতে পারেন, তারা এন্টারটেইনার হিসেবে অনেক কিছুই করেন, আমি করতে পারি না, আমার সে গুণ নেই। তো এই ধরনের এক গাদা ফোন আসার পর থেকে আই ডিসাইডেড যে আমি আর ফোন ধরবো না। সো আই হ্যাভ কেপ্ট ইট পার্মানেন্টলি সাইলেন্ট। এটা তো মানে মাথা ব্যথা হয়েছে, মাথাটাই কেটে ফেললাম। আমি তো নাম্বার চেঞ্জ করতে পারি, আমি ট্রু কলার্স লাগাতে পারি, তাহলে কে বললো যে সে নম্বর সবাই খুঁজে পাবে না? ট্রু কলার্স আছে এখন, তো ট্রু কলার্স হয়ে গেছে যে আমি যাদের চিনি না তাদের ফোন ধরবো না। আমি সেটাই তো করছি, যাদের চিনি না তাদের, যাদের চিনি
আমি তো তোর ফোন ধরেছি। হ্যাঁ, সে অনেক অনেক যুগ বাদে, অনেক যুগ বাদে, মানে আমি এটা ধরিনি আর কি, মানে আমার ওটা- অনেকেরই ফোন আছে, যারা আমার চেনা লোক, তাদের ফোন ধরি, আমি তাদের ফোন করি। মানে আমার বক্তব্য যে লোকটা যন্ত্রের এত মানে সময়ের আগে যে যন্ত্রকে মাস্টার করতে শিখেছিল আমাদের মধ্যে, আমার চোখের সামনে দেখা, সেই লোকটা যন্ত্রের ভয় পালিয়ে যাচ্ছে কেন, এটাই হচ্ছে আমার বক্তব্য। না, যন্ত্রের ভয় তো পালাইনি, এই যন্ত্রের তো ভালোবাসার যন্ত্রণার ভয় অত্যাচার, পালিয়েছি। ভালোবাসার অত্যাচার। যন্ত্রের যে যন্ত্রণাটা, সেটার থেকে পালিয়েছি। যন্ত্র এখনো আছে আমার সঙ্গে, সেই যন্ত্র এখনো দরকার হলে আমি লাউড করে রাখি যখন আমার প্রয়োজন হয়। একজনকে বললাম এইটা হচ্ছে এই আমাকে একটু জানাবেন, আমি আপনাকে 10 মিনিটে ফোন করছি, তখন আমি ফোনটা লাউডে করে নিলাম, কারণ সে ফোন করবে বলে। তার ফোনটা এলে আমি রিসিভ করবো, আদারওয়াইজ নো। এবং আমার চেনা পরিচিতি যারা, তারা, আদারওয়াইজ আমি ফোন, এই আমার ছেলে ফোন করুক, আমার বউ ফোন করুক, ফোন সাইলেন্ট। আমি পরে দেখে ফোন করি, ফোন করেছিলে, হ্যাঁ বলো। কিন্তু এটা তোর সঙ্গেও হয়েছে, হ্যাঁ, of কারণ course. আমি হ্যাঁ। আই ডোন্ট টেক কলস। আমি বিরক্ত হয়ে গেছি এইসব ফোনের জন্য। কিন্তু যে লোকটা বাঙালি বাড়ির ড্রয়িং রুমে এইভাবে ঢুকে গেছে, তাকে তো বাঙালি কিছু ভালোবাসার অত্যাচার করবেই। আমি তো সৌরভকে ঢুকতে অত্যাচার চাইনি, করে- আমাকে তো ঢোকানো হয়েছে। যাই হোক, হয়ে গেছে, বাই প্রোডাক্ট হয়ে গেছে, তো তার তো একটা ট্যাক্স আছে, তো সেটা তো দিতে হবে। না, রেগে সেই গেলে কি ট্যাক্সটা তো করে? এতদিন দিয়েছি, আর দিতে পারছি না। তাই হ্যাঁ, এখন আমি রিটায়ার্ড। আমি তো বলে দিয়েছি আমি রিটায়ার্ড, আমার কোনো ইনকাম নেই, আমি আর ট্যাক্স দেবো না। দুটো খুব আনফর্চুনেট মৃত্যুর ঘটনা ঘটলো ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, একটা রাহুল, কি মনে হলো এই যে ঘটনাটা ঘটলো, এর থেকে হোয়াট ইজ ইয়োর ডিডাকশন? আমার মনে হয় ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, কারণ ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে মেরে ফেলতে পারে না ওরভাবে, অবভিয়াসলি না। কারণ ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে গাফিলতি, এক্স্যাক্টলি। কারণ একটু কমপ্লেসেন্ট হয়ে গেছি সবাই। এরকম অনেকগুলোই শুটিং হয় যেখানে লাইফ রিস্ক নিয়ে শুটিং হয়, আবার অনেক শুটিং হয় যেখানে প্রপার প্রিকশন নেওয়া হয়। আমি নিজেই অনেক এরকম শুটিং করেছি যেখানে ইনজুরির ভয় ছিল। আমার মরে যাওয়ার ভয় হয়তো ছিল না, কিন্তু ইনজুরির ভয় ছিল। তো যেমন দেবী চৌধুরানীতে হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে আমি ক্যামেরাটা রোল করব, তুমি ডুবে যাবে জলে, আমি অ্যাকশন বলবো, বা তুমি নিজে 1 2 3 কাউন্ট করে জল থেকে উঠবে। আমি করতে পারিনি শটটা, বিকজ আমি যে ঘাটে দাঁড়িয়েছিলাম সে ঘাটে কন্টিনিউয়াসলি মাটি ধসে যাচ্ছিল, আর আমি সাঁতার জানি না। ওকে, তো আই সেড না, আই যেটা কান্ট ডু ইট। ব্রজেশ্বর ডুবে যাচ্ছে, যেটা নাকি? না 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 না, এটা কোনটা, দেবী চৌধুরী ব্রজেশ্বর? আরে সরি, দেবী চৌধুরানী বলছি আমি, গুলিয়ে ফেললাম। এটা হচ্ছে আমাদের, 1 মিনিট, অভিযাত্রিক। আচ্ছা, ওকে অভিযাত্রিকে ছিল যেখানে আমি শঙ্কর করেছি। ওকে। শঙ্করের বয়স হয়ে গেছে দেখানো হচ্ছে, এবং অপু বেনারসে এসছে, শঙ্করও এসছে, সেইখানে অপুর সঙ্গে শঙ্করের দেখা হয়ে যায়। এটা ওই যা স্ক্রিপ্ট লিখেছিল, তো সেখানে দেখানো হচ্ছে যে জল থেকে শঙ্কর উঠলো। তাই বললাম, ভাই আমি শঙ্কর নই, আমি সব্যসাচী, এবং আমি জলে আমার ভীষণ ভয়, আমি সাঁতার জানি না, এবং আমার এই জলে ডুববো এবং জল থেকে উঠবো এটা আমি করতে পারছি না, কারণ কন্টিনিউয়াস মাটি ধসে যাচ্ছে। আর যদি আমি একবার ডুবে যাই, আর তোমরা কেউ আমায় তুলতে পারবে না। কাজেই লেট আস ডু সামথিং এলস, থিঙ্ক অফ সামথিং এলস। তো আলটিমেটলি ওর শটটা অন্যরকমভাবে নেওয়া হলো, কিন্তু যেখানে আমার ভয় আছে সেই শটটা আমি, আই শুড টেল দ্য ডিরেক্টর এটা আমি পারবো না করতে। তো রাহুল, আমি জানি না সে জানতো কিনা, তালসারি বিচ ইজ ভেরি আনসেফ, ওকে। কারণ ওই জায়গাটায় জায়গায় জায়গায় গর্ত আছে, এবং সেটা যখন জল সরে যায় তখন বোঝা যায়। তো সেইখানেই শুটিং হচ্ছে, এবং সেখানে যখন শুটিং হচ্ছে কোনো নুলিয়া কোনো নেই, লাইফ সেভার নেই, কোনো লাইফ অবিশ্বাস্য। সেভার নেই, তার কোনো প্রিকশন নেওয়া হয়নি। এইভাবে শুটিং করাটা ওয়াজ রং, এটা আমি বলবো। এবং তারপরে কিন্তু দেখা গেল যে এই যে আর্টিস্ট ফোরাম, দ্যাট ওয়ান্স ইউ আর লিডিং আর্টিস্ট ফোরাম ইন দ্য সেন্স সেক্রেটারি হিসেবে বা পুরো, তারা অনুরোধ করলে এ করলো, কিন্তু কনসার্ন যারা প্রডিউসার তারা আজ অব্দি কোনো কর্ণপাত। আমি জানি না কেন এটার মধ্যে, আমি তো ডিটেলে আমি ইনভেস্টিগেট করিনি বা ওদের সঙ্গে ছিলাম না।
there were others, আমাদের আর্টিস্ট ফোরামের অনেক লোকজন ছিল, অ্যান্ড প্রসেনজিৎ টুক দ্য ইনিশিয়েটিভ। সে নিজে গেছে, থানায় গেছে, এফআইআর করিয়েছে। তাদের থেকে প্রোডাকশন হাউসকে বলা হয়েছে যে আপনারা কেন এরম করলেন, তার একটা সদুত্তর দিন, কিন্তু তারাও সেরমভাবে কিছু বলতে পারেনি। তো এবং তারা বলেছে এটা আমাদের দোষে হয়নি। সেটা ডেফিনেটলি তারা ইচ্ছে করে তো রাহুলকে আর গর্তের মধ্যে ফেলে দেয়নি। তো বাট গাফিলতিটা হচ্ছে এক্সট্রা প্রিকশনস হ্যাভ নট বিন টেকেন, হ্যাড নট বিন টেকেন। তো সেই কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এইসব ক্ষেত্রে কি আর্টিস্টের ক্লিয়ারলি বলা উচিত যে আমি আনকমফোর্টেবল? হ্যাঁ, অ্যাবসলিউটলি বলা উচিত। তুমি যদি না পারো, তুমি বলবে যে আমি এটা করতে ভয় পাচ্ছি, আমি এটা করতে পারছি না, আমার কনফিডেন্স আসছে না যে এটা আমি এটা পারবো। সব্যসাচী চক্রবর্তীর কথা লোকে শুনতে পারে, গৌরব চক্রবর্তী বললে কি শুনবে? বলে এটা করে দাও, তোমার বাবা হলে করে দিত, এটা বলে রাজি করিয়ে নেবে। আর সে যদি গৌরব চক্রবর্তী যদি রাজি হতে রাজি হয় তাহলে রাজি হবে, কিন্তু ইউল হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর সেলফ, নো ওয়ান ইজ গোইং টু টেক কেয়ার অফ ইউ। এটাতে ডিরেক্টর বা প্রডিউসার তারা চাইবে তাদের প্রোডাক্টটা স্ট্রাইকিং হোক, লোকের কাছে পৌঁছোক, লোকে বাহবা দিক, কিন্তু সেটা যে যদি ভালোভাবে করতে হয় তাহলে তার জন্যে ইউ কান্ট পুট আ লাইফ অ্যাট রিস্ক। আর যদি তারও মনে হয় যে না আমি এটা পারবো না, সে বলে দেবে পারবো না। এটার পাশাপাশি আরেকটা আনফর্চুনেট ঘটনা রিসেন্টলি ঘটেছে, যেটাতে কেউ কিছু ফোর্স করেনি, কিছু করেনি, অনিক দত্ত গোয়িং অ্যাওয়ে। অনেক এর ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না, শুধু এটাই বলবো অনেক অসম্ভব ট্যালেন্টেড একটা লোক, তো কাজেই ওর মাথার মধ্যে কি ঘুরছে সেটা কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না কোনো সময়। কাজে এই শুটিং করতে করতে হঠাৎ এমন রেগে গেল যে আমি আলটিমেটলি আই প্রোটেস্টেড। আমি বললাম অনেক, ইফ ইউ ডু নট স্টপ স্ক্রিমিং আই উইল লিভ আই উইল লিভ দ্য ফ্লোর। এরমভাবে তুমি যদি চিৎকার করো, এরমভাবে আমরা কাজ করতে পারছি না, বিকজ এভরিওয়ান ইজ গেটিং নার্ভাস। এটা কি ভূতের ভবিষ্যৎ? না, এটা আমাদের মেঘনাথ বধ রহস্য। সে চিৎকার করছে করছে, আমাকে বলে এটা আমার ওই ক্রিয়েটিভ নার্ভাসনেস। নার্ভাসনেস হোক, কিপ ইউর নার্ভাসনেস টু ইয়োর সেলফ অর টেক আ ড্রাগ দ্যাট উইল কিওর ইয়োর নার্ভাসনেস and you try to control your nervousness. If you try to emit your nervousness onto others, they cannot perform. তোমার প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তটস্থ, তোমার প্রত্যেকটা অ্যাক্টর ভাবছে যে কি করলাম যে ও চিৎকার করছে, তারপর বললো না তোমাকে বলছি না, ওকে বলছি, আর তোমরা রিহার্সাল করো। আমি রিহার্সাল করবো কি করে ইফ দ্য ডিরেক্টর স্ক্রিমিং? আমি তো বুঝতে পারছি না যে সে আমার কাজের জন্য অসন্তুষ্ট না অন্য কিছুর জন্য অসন্তুষ্ট। তো এই অনেকের এই ব্যাপারটা ছিল। মেভরিক আর কি যেটাকে হ্যাঁ, মানে অসম্ভব ট্যালেন্টেড একটা লোক, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে যে ও যদি ঠিক না হয় হি গেটস নার্ভাস, অ্যান্ড ওয়েন হি গেটস নার্ভাস হি স্ক্রিমস। তো এইটাতে ওকে মোটামুটি একটু কন্ট্রোল করার চেষ্টা করতাম, কিন্তু আমি কেউ পারেনি আজ পর্যন্ত, তা আমি কোন হনু। তো যাই হোক, আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে ওর নিজস্ব কয়েকটা মতামত ছিল, ওর বাড়িতে একটু অশান্তি চলছিল, অ্যান্ড হি ওয়াজ লিভিং সেপারেটলি, নট উইথ হিজ ওয়াইফ। সেটা কি ইউ নিউ, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, আমরা জানতাম, আমরা তো কাছের লোকই ছিলাম। তো সন্ধি আর অনেকের বনিবনা হচ্ছিল না, আলটিমেটলি দে ওয়ার লিভিং সেপারেটলি। আবার we thought that না, things are going to ease out, because আমরা চাইতাম যে অনিক আর সন্ধি একসঙ্গেই থাকুক। They were such a wonderful couple, and সন্ধি used to help out অনিক in his work, আর কিন্তু I don't know, things did not work out, and finally অনিক was একটা নার্ভাস প্রবলেম হয়ে দাঁড়ালো অনেকের, যেটা ও প্রথম থেকেই ছিল, কিন্তু পরের দিকে সেটা ইট গট অ্যাগ্রাভেটেড। তো আমরা খালি ভাবতাম অনেকের পরের ছবি কি,
এত ইন্টারেস্টিং কথাবার্তা বলতো, এত সুন্দর স্ক্রিপ্ট লিখতো, এত ভালো এক একটা প্রোডাকশন করতো, যে উই ইউজ টু লুক ফরওয়ার্ড যে পরেরটা কি হচ্ছে। দেখি একদিন আমার সঙ্গে লাস্ট দেখা হয়েছে ভূতের ভবিষ্যতের একটা স্ক্রিনিং হয়েছিল টালিগঞ্জ ক্লাবে। ইট ওয়াজ সাম ফিল্ম লাভার্স অ্যাসোসিয়েশন অর সামথিং লাইক দ্যাট। তারা ওটা করেছিল এবং সেখানে ভূতের ভবিষ্যতে আমাকে ফোন করে বললেন যে অনিক দত্তকে আমরা চেষ্টা করছি, উনি আসতে পারবেন কিনা ঠিক নেই, আপনি কি একটু আসবেন? আমি বললাম, হ্যাঁ আসতে পারি। তো আমি পৌঁছে গিয়ে দেখলাম অনেক এসে গেছে। আমি বললাম, ব্যাস আপনাদের কোনো আর চিন্তা নেই, আমি তো এসছি, কিন্তু আমি অতখানি কথা বলতে পারবো না, ডিরেক্টর হিমসেলফ ইজ হিয়ার, সো হি ইজ গোইং টু টক অ্যাবাউট দ্য ফিল্ম। সুন্দর কথা বলতো, অ্যান্ড হি এক্সপ্লেইনড হিজ ফিল্ম, হি এক্সপ্লেইনড হিজ ইন্টেনশন অফ মেকিং দ্য ফিল্ম। তো খুব ভালো, মানে আর ছবিটা তো খুব অ্যাপ্রিসিয়েটেড। ওই অনেকের সঙ্গে লাস্ট দেখা, তারপরে আর ওর লাস্ট যে ছবি যেটা হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই, আবির হিরো ছিল ওটা। হি ওয়ান্টেড মি টু প্লে এ রোল, কিন্তু আমি সেটা তখন কি কারণে হোক, আমি ডেটস ক্ল্যাশিং নাকি অন্য কোনো কারণে আইসেন কি না আমি পাচ্ছি না, কিন্তু আমার বউ মিঠু করেছিল অভিনয় সেটাতে, শি হ্যাড এ স্মল রোল অ্যান্ড শি ডিড ইট ওয়েল। খুবই ভালো ছবি, খুব ভালো লেগেছিল লোকেদের, কিন্তু ফাইনালি আর হয়নি। ওইটা ছিল অনেকের সঙ্গে লাস্ট কথা ওভার ফোন অ্যান্ড টেক্সট মেসেজ। নিউজটা পেয়ে কি মনে হয়েছিল? আই ওয়াজ ভেরি ডিসআর্মড। এরকম একটা লোকের এরমভাবে নিজের জীবন শেষ করে দেওয়াটার কোনো মানে হয় না। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, দের ইজ নো প্রবলেম সো গ্রেট দ্যাট ক্যানট বি সলভড। এই পৃথিবীতে লোকেদের হাজারো সমস্যা, আর যদি সবাই সেই সমস্যা থেকে পালাতে গিয়ে সুইসাইড করে তাহলে তো দি হোল ওয়ার্ল্ড ডাইজ। কার সমস্যা নেই? সবারই সমস্যা আছে। ভেরি সারপ্রাইজিং, অনিক দত্ত এরকম একটা বড় ফ্যামিলিতে, ইউবিআই এর মালিক দাদু, মানে বর্ন ইন টু ওয়েলথ, এরকম প্রফেশনাল সেই ডান বলছি। ওয়েল, সেই লোকটার যে এত সেই ক্রাইসিস। লোকটা এত ট্যালেন্টেড, এত সট আফটার, এত কিছু করতে পারে। সেই লোকটা ব্রিলিয়েন্ট অ্যাডভার্টাইজিং ফিল্মস বানিয়েছে। সেই লোকটা তোমার এত ডায়লগ লিখতো দুর্দান্ত। তোর সেরা, মানে মোস্ট ফেভারিট ডায়লগ কোনটা ভূতের ভবিষ্যৎ থেকে, যদি একটা পাস? আমার মনে হয় সবচেয়ে আমার বেশ অ্যামিউজিং লেগেছিল ভূতের ভবিষ্যতের ডায়ালেক্টটা হচ্ছে, যেটা আমি বলতেও খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে এই অভিনেত্রী যিনি এটার খুব নাম করেছিলেন, নাম কদলীবালা, তাতে পরম জিজ্ঞেস করে কদলীবালা, কদলীবালা তো কলা। বললো হ্যাঁ, তো কি হয়েছে, আঙুরবালা হতে পারে, কদলীবালা হতে পারে না কেন? আঙুরের থেকে কলা কি খারাপ? আর তাছাড়া কলা তো একটা আর্ট, আর সে আর্টিস্ট ছিলেন, কাজেই কলা, আর মেয়েরা তো ছলকলায় একটু ভালোই পারদর্শী। তো এই ডায়ালেক্টটা আমার বেশ ভালো লেগেছিল আর কি। মানে এই ডায়লগটা যে লিখতে পারে সেই লোকটা কি করে ছাদ থেকে ঝাঁপিয়ে সেই পড়লো? লোকটা ছাদ থেকে ঝাঁপিয়ে পড়বে এটা আমি আশাই করিনি। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, বাট ইটস গ্রেট লস। অনেককে একটা কথা বলার স্কোপ থাকলে কি বলতি তুই? জাস্ট সাপোজিং ইউ আর ইন আ পজিশন টু সেন্ড হিম আ মেসেজ, হোয়াট উড ইউ হ্যাভ সেড টু হিম টুডে, রাইট নাও? I would have said, তুমি কয়েক বছরের জন্য একটু হিমালয়ে চলে যাও, মেডিটেট করো, অ্যান্ড দেন কাম ডাউন টু আর্থ। অনেকের চলে যাওয়া বলতে বলতে মনে হলো যে এই ফ্রাস্ট্রেশনের সঙ্গে কোপ আপ করতে না পারা, প্যানিক অ্যাটাক, এগুলো ইন্ডাস্ট্রির আমি প্রায়ই শুনতে পাই একটা অংশ হয়ে গেছে। এগুলো কি আরো বেড়ে গেছে? তুই যখন প্রথম এসেছিলি তখন কি কম আমি ছিল? ঠিক জানি না, কারণ এরকম লোকজনের সঙ্গে আমার আলাপ নেই আর। তবে আমি একটা জিনিস নোটিস করেছি, যা আমার কাছে, আমার যে ক্লোজ কয়েকজন বন্ধু আছে যারা ইন্ডাস্ট্রিতে আছে, তাদের কাছ থেকে আমি একটা জিনিস নোটিস করেছি যে তারা অল্পতেই খুব নড়ে যাচ্ছে, আর সে কাজটা পাবে না বলে কান্নাকাটি করছে, বাড়িতে খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি বললাম যে তার মা আমাকে বলছে যে তুমি একটু বলো ওকে,
একটু বাড়াবাড়ি করছে। না না, তুই বুঝতে পারছিস না, এটা না হলে না আমার পরবর্তীকালে কি হবে বলতো, কোথায় গিয়ে দাঁড়াবো আমরা। আমি বললাম, এত কথা ভাবছিস কেন রে ভাই? একটা কাজ হয়নি, পরের কাজটা হবে। কিপ ট্রাইং, ডোন্ট লুজ হোপ। কিন্তু এই একটা ট্রেন্ড দেখছি অনেকের মধ্যে হয়েছে যে এই কাজটা না করতে পারলে আমার জীবন শেষ। এইটা মনে করার কোনো কারণ নেই। আমার শ্বশুরমশাই একটা খুব ভালো কথা বলতেন, whenever in trouble, whenever you are a little down, look one step Below. behind you. যে there are people who are facing lots of problems, তাদের জীবনের অসংখ্য সমস্যা, তাদের থেকে তো তুমি ভালো আছো, সেইটা দেখো, তাতেই মনে হবে যে না, আমি তো ওর থেকে তো ভালো আছি, তখন আর অত খারাপ লাগবে না। কিন্তু তুমি যদি ইফ ইউ লুক অ্যাবাভ, এই তো অজয় দেবগন এত ভালো ভালো ছবি করছে, এই তো ঋত্বিক রোশন এত ভালো ছবি করছে, আমি কেন পাচ্ছি না? আরে তুমিও তাদের মতন নাকি? আমি তো তাদের মতন হতে পারিনি, তা আমাকে কেন দেবে লোকে এই কাজটা? আমার যা ক্ষমতা সেই অনুযায়ী লোকে কাজ দিচ্ছে। আমি যতখানি ফলো আপ করেছি বা লোকের কাছে বলেছি যে আমার এই ধরনের কাজ, আমি কি চেয়েছি কাজ? আমি গিয়ে চাইতে হবে, বাড়িতে বসে থাকলে তো কেউ কাজ দেবে না। কাজেই এইরকম ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো মানে হয় না। যেটা আমার মনে হয় যে অনেকেই অকারণে হচ্ছে, অত অত ফ্লাস্টার্ড হওয়ার কোনো দরকার নেই। বেস্ট থিং ইজ লুক ওয়ান স্টেপ ডাউন। এরকম তো অনেক লোক আছে যারা অনেক সুযোগ পায়নি, আমি তো পেয়েছি, আমি তো প্রিভিলেজড বলবো, তাতে আমি যথেষ্ট ভালো আছি। আমাকে যে রোজই 5 স্টার হোটেলে গিয়ে খেতে হবে তার তো কোনো মানে নেই। কিন্তু আমার তো মনে হতে পারে যে আমি আমি সুপরাজি চক্রবর্তী, আমার একটা সার্টেন ফলোয়িং আছে, ফিজিক আছে, আমার ব্যারিটন আছে, আমি হিন্দি এত ভালো বলতে পারি, আমি মানুষ হচ্ছে দিল্লিতে, এই ওটিটিগুলো আমি করব, কালকে নেটফ্লিক্সটা যে দেখে তাকে ফোন করবো, এটা তো আমি মানে এটা তো আমি করতেই পারি উইদাউট হার্মিং এনিওয়ান। আমি তো হ্যাঁ, করতেই পারি, কিন্তু যেমন মানুষের মানুষের অ্যাটিটিউডের তফাৎ হয়, আমার অ্যাটিটিউডে সেটা নেই। আমাকে যদি কেউ কাজ দেয় ভালো, যদি না দেয় দিল না। আমার তো, আমি যে সব্যসাচী চক্রবর্তী আমাকে কাজ দিচ্ছে না, তার মানে সব্যসাচী চক্রবর্তী হয়ে উঠতে পারিনি আমি, নাহলে সে নিজেই আমার বাড়িতে এসে আমাকে কাজ দিত। কাজে সেটা মনে করার কোনো কারণ নেই যে আমি একটা কে হনু আমাকে কাজ দিচ্ছে না। আমি নিশ্চয়ই হনু নয়, সেই জন্যই কাজটা পাচ্ছি না। এই কাম ডাউন টু ফ্যাক্ট, কাম ডাউন টু রিয়ালিটি। ইন্ডাস্ট্রিতে কাদের দিকে তাকিয়ে সিনিয়র্স মোস্টলি ইউ গেট আ সেন্স অফ ডিরেকশন বা সেন্স অফ পারপাস, সেন্স অফ পার্সপেক্টিভ, এরকম কে আছে বা ছিল যার দিকে তাকিয়ে তুই টোল্ড ইউর সেলফ না এটাই কম্পাস, নাথিং এলস, এরকম না তো না, আমার সেভাবে কেউ নেই? আমি সেভাবে কেউ নেই, কারণ আমার আই থিঙ্ক আই হ্যাভ গট দি ইন্সপিরেশন ফ্রম লট অফ মাই রিলেটিভস। আমার বাবা, আমার মা, আমার পিসেমশাই, আমার মামা, আমার কাকা, এদের কাছ থেকে অনেকটাই পেয়েছি। যেমন যশোন্দর সিদার কি শিখিয়েছিল? অনেক কিছু শিখিয়েছেন তিনি। প্রথম কথা শিখিয়েছেন, নাটক তুমি কেন করতে এসেছো, আমাকে প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম যে ভালো কাজ করব বলে। বলে কেন, তোমার কি মনে হয় যে সিনেমায় বা টেলিভিশনে বা মঞ্চে শ্রুতি এতে ভালো কাজ হয় না, যা হয় শুধু নাটকেই হয়? আমি বললাম, না তা নয়, আমি তোমায় প্রশ্ন করছি নাটক কেন করতে এসছো সেটার উত্তর দাও। না, আমি বললাম নাটক করতে এসছি কারণ আমার নাটক করতে ভালো লাগে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে তোমার তো মিষ্টি খেতেও ভালো লাগে, আইসক্রিম খেতেও ভালো লাগে, সেটা খাচ্ছ না কেন? শুধু ভালো লাগে বলেই করতে এসছো? আমি আবার কনফিউজড। আমি বললাম, না মানে মানুষকে শিক্ষা দেওয়ার একটা ভালো মাধ্যম। বললেন যে তোমাকে এই দায়িত্বটা কে দিয়েছে মানুষকে শিক্ষিত করার? আবার বিপদে পড়ে গেলাম। আমি তো বুঝতে পারছি না কি বলবো। আমি জানি না।
বললেন হ্যাঁ এইটা সত্যি কথা বলো আমি জানি না, তুমি বলেছো আমি নাটক করতে চলে এসেছি, আমাকে সম্মান দেওয়ার জন্য তুমি নাটক করতে চলে এসেছো, কিন্তু একটা সুপ্ত বাসনা ছিল নাটক করার। তোমার বাবাকে মাকে আমাকে তোমার পিসিকে দেখেছো মঞ্চে, আর তোমার মনে হয়েছে বেশ মজার তো আমিও করব, কিন্তু শুধুই কি মজার জন্যে না, সত্যি কথাটা কাম ডাউন টু আর্থ অ্যান্ড রিয়ালিটি ইজ হাততালি পেতে খুব ভালো লাগে। কতদিন শিখিয়েছিলেন অভিনয়? বহু বছর। আমি ইনফ্যাক্ট আমি বলবো যে আই এম এক্সপোজ টু যশোধর সিদার 5 বছর বয়স থেকে। শুধু গরমের ছুটিতে দিল্লি থেকে? না না, আমরা তো কলকাতায় ছিলাম। আচ্ছা আমি তো অনেক পরে দিল্লি গেছি, আচ্ছা, আমার 10 বছর প্লাস বয়সে। ওকে। কিন্তু তারপরে যখনই কলকাতা আসতাম তাদের বাড়িতেই থাকতাম, আমার ভালো লাগতো ওদের বাড়িতেই থাকতে। এবং 1983 থেকে টানা আমি চারবাকে এখনো আছি। যশোধর সিদার চলে গেছেন, কিন্তু তার শিক্ষাগুলো রয়ে গেছে। মনে কি হয় যে যারা আসে অভিনয় করতে স্পেশালি ফিল্মে, এদের বাধ্যতামূলকভাবে একটা থিয়েটারের কোর্স করানো উচিত, বিকজ থিয়েটারই কিন্তু পুরো Absolutely. এটা দেয়। আমার মনে হয় যে থিয়েটারটা করলে আরো সুবিধা হয়। থিয়েটারটা থেকে ট্রেনিং পেয়ে নাটক করাটা এসেনশিয়াল, এটা আমি বলবো না। সিরিয়াল বা যে কোনো কিছু, থিয়েটার প্রোভাইডস দ্য বেস। হ্যাঁ, থিয়েটার প্রোভাইডস আ বেস, কিন্তু বেশি থিয়েট্রিক্যাল হয়ে গেলে সেটা বোধহয় ভালো সিনেমার ক্ষেত্রে কাজে দেয় না। কারণ লোকে সিনেমা দেখে বলে যে হি ওয়াজ গুড, লিটল মোর থিয়েট্রিক্যাল দ্যান রিকোয়ার্ড। যেমন সত্যজিৎ রায় বলেছিলেন যে এক্সেলেন্ট অ্যাক্টার্স হি হ্যাড ফর হিজ ফিল্মস। যেমন উনি ছবি বিশ্বাসের ব্যাপারে বলেছিলেন অসম্ভব ভালো অভিনয়, দো আ লিটল থিয়েট্রিক্যাল। কিন্তু ইউনো একদম থিয়েট্রিক্যাল নয় এইভাবে অভিনয় করাটা অত্যন্ত কঠিন। সামটাইমস ইট ডিমান্ডস যে একটু থিয়েট্রিক্স হোক, কিন্তু সবসময় একদম আন্ডার অ্যাক্টিংয়ে চূড়ান্ত করেছে, সে লোকের মনে দাগই কাটলো না, সেটা করে তো কোনো লাভ নেই। হোয়াট ইজ দি ইন্টেনশন অফ দ্য ফিল্ম? লোকের কাছে পৌঁছানো, তো লোকের কাছে পৌঁছানোর জন্য যতটুকু দরকার সেইটুকু করতে হবে, আর সেটা বুঝতে পারাটা খুব কঠিন। ওই রকমই তুই নিজের কথা একজন নিজে যে শুনতে পারে। তিনটেতে সিরিয়াল, সিনেমা এবং মঞ্চ তিনটেতে ভেরি সাকসেসফুলি মানে ইউ হ্যাভ পারফর্ম। আমি এই জেনারেশনে কৌশিক সেনকে দেখি সেটা করতে। আদারওয়াইজ অবভিয়াসলি নাটক থেকে এলে সামাও একটা মনে হয় কোথাও ওই আন্ডার অ্যাক্টিংটা হচ্ছে না, একটু যেন উঁচু তারে বাধা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রেই হয়। আমরা যেখানে যেখানে দরকার, যেমন রাজা সেনের দামু ছবিতে পুরোটাই থিয়েট্রিক্যাল, তো অত্যন্ত বাড়াবাড়ি করেছি আমি। এরকম আরো বেশ কয়েকটা ছবি আছে যেগুলো একটু বেশি কমেডি ঘাসা, স্ল্যাপস্টিক হর ওই ধরনের, অত্যন্ত বেশি থিয়েট্রিক্যাল হয়েছে। আবার অনেক ছবি হয়েছে যেখানে একদম আন্ডার অ্যাক্টিংই চাইছেন সব সময়। আমার তো মনে হয় ফেলুদাতে জায়গায় জায়গায় আন্ডার অ্যাক্টিং আছে, জায়গায় জায়গায় একটু ওভার অ্যাক্টিং আছে, আছেই তো। কে রিয়েল ফেলুদা, সৌমিত্র চট্টোপাধ্যায় না তুই? ফেলুদার এসেন্স বলতে যেটা বোঝায় সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, গুড আনসার। অ্যাবসলিউটলি, কারণ উনি নিজের আদলেই লিখেছিলেন। সৌমিত্র চ্যাটার্জি অ্যাজ ফেলুদা দেখে আমি ভীষণ ইন্সপায়ার্ড হয়েছিলাম, যে জন্যে আই ওয়ান্টেড টু ডু ফেলুদা। কিন্তু অ্যাকচুয়াল ফেলুদা যদি কেউ হয় তাহলে সত্যজিৎ রায়। সৌমিত্র চট্টোপাধ্যায় যে ফেলুদা করেছিলেন তার সঙ্গে রিয়েল ফেলুদার তফাৎ কতটা? অনেকটাই তফাৎ। যেমন কোথায় তফাৎ? সত্যজিৎ রায় আর সৌমিত্র চ্যাটার্জির মধ্যে যা তফাৎ ওই রকম। উনি যখন ফেলুদা করেছিলেন দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে ধীরে ধীরে জেনেছিলেন যে না, ওটা একদম কারেক্ট ফেলুদা নয়। কিন্তু there was no one better than সৌমিত্র চ্যাটার্জি টু প্লে ফেলুদা তখন। So সৌমিত্র কাকু did it and he did it very well. আমরা ফেলুদার যে এক্সটিরিয়ারটা যা দেখেছি সেটা তোর সঙ্গে অনেক বেশি মেলে। এক্সটিরিয়ার প্লাস অনেকেই হয়তো জানেন না যে
সুব্রজিৎ চক্রবর্তীর মার্শাল আর্টসে উৎপত্তি আছে, না না মার্শাল আর্টস ব্রুসলিতে ইন্সপায়ার্ড হয়ে মার্শাল আর্টস শেখা। আমি 1 বছরই মার্শাল আর্টস করেছিলাম দিল্লিতে থাকাকালীন। আর সেটাকে অনেক বেশি ডেডিকেশন, অনেক বেশি পরিশ্রম দরকার, ওইটুকুতে কিছু হয় না। কয়েকটা ইট ভেঙেছিলাম আর কয়েকটা টাইলস ভেঙেছিলাম বলে যে আমি মার্শাল আর্টসে এক্সপার্ট হয়ে গিয়েছিলাম তা নয়। আমি শুনেছি দু একবার ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কলকাতায় সেটা তো আলাদা মারপিট কথা। হয়েছে, তাতে মার্শাল সেটাতে আর্টস martial arts দরকার involved নেই, নয়। চড়েই যথেষ্ট। সেটা সোজা কানের গোড়ায় সপাটে সেটা অসভ্যতা করেছিল বলে, কিন্তু আদারওয়াইজ না। লোকের গায়ে হাত তোলাটা এখন কাজের কথা না। মানে আর ইউ হট হেডেড? Yes, I am. কিন্তু I'd rather break an article than hit a man. Because মানুষকে মারলে তার ভীষণ লাগে। এই ইন্ডাস্ট্রিতে এখন 3জন মেম্বার আছে মিঠুকে বাদ দিয়েও, যারা ঋদ্ধিমা আছে, গৌরব আছে, অর্জুন আছে, যারা সবাই ইন্ডাস্ট্রির অংশ। সো এটা কি মনে হয়, এটা কি কোনো কোনো সময় মনে হয় এটা ভয়ের, যে একটাই ইয়ের মধ্যে আমরা সবকটা এগস ইন ওয়ান বাস্কেট, নাকি মনে হয় যে না এটা দিস ওকে, মানে না, we are all different. We are all different. আমার সঙ্গে আমার ছেলেদের খুব একটা মিল নেই। মেবি কয়েকটা অ্যাটিটিউড বা কথা বলার স্টাইল বা হাঁটা বা এক্সপ্রেস করার কয়েকটা স্টাইল হয়তো মিলতে পারে, কিন্তু গৌরব আর অর্জুনের সঙ্গে আমার ডাইরেক্ট কোনো মিল নেই। কারণ অর্জুন যে রোলগুলো করে ওগুলো ছোটবেলায় আমি পাইনি। হিরো টাইপের। হ্যাঁ, গৌরব যে রোলগুলো করে ওই সব রোল আমাকে কেউ দেয়নি। অবভিয়াসলি তো বোঝাই যায় যে আমার সঙ্গে তাদের ক্যারেক্টারাইজ ওরা কি বাবার কাছে কখনো কোনো টিপস নিয়েছে? নট রিয়েলি, কখনো না। না। তো আমি যখন প্রসেনজিৎ প্রথম গানের ওপারে করে এবং ও আমাকে বলে যে আমি তোমার ছোট ছেলেকে নিচ্ছি অ্যাজ হিরো, আমি একটু আই ওয়াজ টেকেন এ ব্যাক। আমি বললাম যে আর ইউ শিওর? কারণ ও জীবনে অভিনয় করেনি, কিন্তু আচ্ছা, বলে না করুক, আমি ওকে দেখেছি তো, আমার মনে হয় ও পারবে। দ্যাটস হাউ ইট ওয়েন্ট। আর তারপরে হঠাৎ করে বললো যে না, তোমার বড় ছেলেকেও নিচ্ছি, কিন্তু এটা অন্য রোলে, কিন্তু লিড গানের ওপারেতে হবে অর্জুন। তো মিমিও এসছে তখন নতুন, অবশ্য মিমি তার আগে অভিনয় করেছে। মিমির বোধহয় প্রথম কাজ আমার বউয়ের সঙ্গে চ্যাম্পিয়ন বলে একটা সিরিজ, টেলিভিশন সিরিজ হয়েছিল। আর বাট মিমি পপুলার হলো ওটা থেকেই, মিমি আর গানের অর্জুন ওপারে একই থেকে হলো। সঙ্গে। আর সে যে একটা কেপেবল অ্যাক্টর সেটা প্রমাণ করলো গানের ওপারেতে। আর সেখানে আমরা ফাইনালি একদিন হঠাৎ করে বললো এই তোমার জন্যও একটা রোল আছে। এগুলো তুই কি পুরো ফ্যামিলিতে কি ঢুকিয়ে দিবি? বললো না না, করো না, ভালো লাগবে। তো আলটিমেটলি উই অল ওয়ার ইন গানের এই ওপারে। ইন্ডাস্ট্রিটা সম্পর্কে এতদিন কাজ করার পর হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট? ইজ ইট লাইক এ জাঙ্গল? ইজ ইট এ মেলা? হোয়াট ইজ ইট? না এটা কি দিনের শেষে? এটা ইটস এ কম্বিনেশন অফ এভরিথিং। মানে টাফ হতে হবে খুব সার্ভাইভ করতে হলে? Not really, not always. Some people are born with a silver spoon in their mouth, and some people are not. Some people are headstrong, some people are not. Some people are tactical, some people are not. এরকম আলাদা আলাদা। কাজে এটা হচ্ছে যে you may call it a jungle. Like a jungle has all kinds of অ্যানিমালস। animals, insects, birds, reptiles, vertebrates, invertebrates, marine creatures. এরম মানে ইটস এ কম্বিনেশন। কাজে ইন্ডাস্ট্রিও তাই। সব্যরাজী চক্রবর্তী যদি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হয়, তাহলে কি ছবি তুলবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হই মানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, অ্যাজিউমিং টালিগঞ্জ ইন্ডাস্ট্রি ইজ ওয়াইল্ড লাইফ, ইট রিপ্রেজেন্টস ওয়াইল্ড লাইফ, আর সেখানে ইউ হ্যাভ গন দেয়ার অ্যাজ এ ফটোগ্রাফার, হোয়াট উড ইউ ক্লিক? I would rather take pictures of people who are regularly not photographed. I would rather take pictures of a boom man who is holding on to the boomstick, concentrating on the scene, and he's sweating. That's more of an industry photograph. And the setting,
দ্য ওয়ান হু ইজ পুশিং দ্য ট্রলি, সে যখন ট্রলিটা ঠেলছে তাকে কান রাখতে হচ্ছে ডায়ালগের দিকে, চোখ রাখতে হচ্ছে মুভমেন্টের দিকে, আর স্লাইট ইন্ডিকেশন বাই দি ক্যামেরাম্যান, হয়তো হাতটা এরম করলো, সেটার দিকেও কনসেন্ট্রেট করতে হচ্ছে। মানে সাইলেন্ট হিরোজদের, সাইলেন্ট হিরোজ হু আর মেকিং দ্য ফিল্ম। ওর জীবনবোধ, অভিনয়ের জীবনবোধ তৈরি করে দেন জোচন দস্তিদার, বাট বাবা বাবা মা ছিলেন তার সঙ্গে। তারপরে মৃণাল সেন ফ্রিকুয়েন্ট ভিজিটার ছিলেন ওই বাড়িতে, মহানির্বাণ জোচন দস্তিদারের ওখানে। ওর সঙ্গে কখনো কথা কারোর কাছে কিচ্ছু শিখিনি। আমার বাবার কাছে যেটা শিখেছি সেটা হচ্ছে প্রেজেন্স। প্রেজেন্স। মেক ইউর প্রেজেন্স ফেল্ট। ওকে। আর তোমাকে বেশি নাটক যখন করবে, বেশি অভিনয় করার চেষ্টা করো না। যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো কনভিনসিংলি বলো, দ্যাট ইজ এনাফ। খুব চোখ মুখ বেঁকিয়ে এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করো না, জাস্ট কথাগুলো বলো, তাহলেই হবে। বিলিভ ইন হোয়াট ইউ আর সেইং। কিন্তু বাকি অভিনয়ের শিক্ষাটা সবটাই জোসন দস্তিদার। মৃণাল সেনের কাছে কিচ্ছু শিখিনি, বিকজ আই ওয়াজ নট এক্সপোজ টু হিম। তখন আই ওয়াজ ভেরি ইয়াং যখন মৃণাল সেন পণ্ডিতিয়ার বাড়িতে আসতেন পিসেমশাইয়ের কাছে, বা এই দেখা হতো যখন আমার সঙ্গে হঠাৎ করে দেখা হলো একদিন, মা কেমন আছেন, আমি বললাম, হ্যাঁ ভালো আছেন, ব্যাস। আর কিছু উনি কিন্তু স্বভাবগত শিক্ষক ছিলেন একজন, মৃণাল সেন। হ্যাঁ, অসম্ভব গুণী লোক। ওনার কাছে আমি একটাই হয়েছিল যে মৃণাল সেনের বাড়িতে মানিরত্নম এসেছিলেন, বললেন তুমি মৃণাল সেনের বাড়িতে একটু পৌঁছে যাবে, আমি ওখানে আসছি, একটু কথা বলবো। গিয়েছিলাম, উনি এসেছিলেন, এসে মৃণাল সেনের সঙ্গে অনেক কথা হলো, আমি চুপ করে বসে রইলাম। তারপরে বললেন, আচ্ছা শোনো, তোমাকে আমি না এই ছবিতে কাস্টিং করছি, ছবিটার নাম হচ্ছে দিল সে। তো মৃণাল সেনকে বললেন, আমি ওকে নিচ্ছি। মৃণাল সেন বললেন, খুব ভালো অভিনেতা। আমি বললাম, মৃণাল সেন আমাকে রেকমেন্ড করছেন আপনার ছবিতে, কিন্তু উনি নিজে তার ছবিতে আমাকে কোনোদিন কোনো চান্স দেননি, সেরকম কোনো সুযোগ হয়নি বলে। আমি বললাম, না আপনাকে এমনি বলছি। তো যাই হোক, আলটিমেটলি দিলসে করেছিলাম। ওই মৃণাল সেনের বাড়িতেই মানিরত্নম এসেছিলেন, সেখানেই আমাকে হি অফার্ড মি দ্যাট রোল। কিন্তু ওই মৃণাল সেনের সঙ্গে এদিক ওদিক দেখা হতো, কিন্তু ওইটুকুই। আমি শুনেছি যে রেগুলার আমাদের মামা বাড়িতে আসতেন, কারণ ছোট মামার বন্ধু বলে, আদারওয়াইজ নো। তারপর একটা ফেজের পর দেখা গেল যে তুই অপর্ণা সেন তোর নায়িকা শ্বেত পাথরের থালাতে, সেটা ইট কেম অ্যাজ এ শক। অ্যান্ড অল অফ আস ফেল্ট ভেরি প্রাউড। ওই জেনারেশনে তো সবার কাছে এটা স্বপ্ন যে ঠিক আছে আমাদের রিপ্রেজেন্টেটিভ। আমি না, অপর্ণা সেন হিরোইন, তার অপোজিটে আমি, এটা হতে পারে আমি জানি না। আমি প্রভাতদা কিছু ভুল করছেন, কারণ অপর্ণা সেন আমার থেকে যথেষ্ট বড়, বাট শি নেভার লুকড অন দ্য স্ক্রিন দ্যাট। কিন্তু আই প্লেড হার হাজবেন্ড রোল, অ্যান্ড লোকজনের ভীষণ ভালো লেগেছে শ্বেত পাথরের থালা। কিন্তু আই ওয়াজ ভেরি ভেরি নার্ভাস, অবভিয়াসলি। অপর্ণা সেন সেই সময়ে একদম বাপরে। কিন্তু শি মেড ইট ভেরি ইজি ফর মি। ওই হুল্লোড় হাসি ঠাট্টা করে, উনি যদি হেল্প না করতেন তাহলে হয়তো আমি। হোয়াট ওয়ার দ্য লাইফ লেসেন্স অর হোয়াট ওয়ার দ্য অ্যাক্টিং লেসেন্স যেটা ওর কাছে পাওয়া গেছিল, কিছু ছিল কি? ইটস নাথিং, সেইভাবে লেসেন্স করার মতো সেই সময়টা তো ছিল না। এনজি হয়েছিল ভয়? হ্যাঁ, NG ডেফিনেটলি হয়েছিল। আরে তারপর এদিকে এসো, বলে এই আমাদের একটু চা খাওয়াবে, বলে এটা খুব ভালো হয়েছে প্রভাত, এই শটটা রেখে দাও বললেন। আমি বললাম ঠিক আছে। তারপরে বসে আমরা চা খাচ্ছি, হঠাৎ একটা জোক বললেন, আমরা সবাই হো হো করে হাসছি। তারপর বললেন যে, এই শোনো, আমার না মনে প্রভাত, এই শটটা আমরা আরেকবার নিই, আরেকবার করলে খারাপ হবে? একদম না, একদমই না, আপনি যদি বলেন করবো নিশ্চয়ই। আমরা প্রভাত আরেকবার নিই শটটা, খুব ভালো হবে। আর ওই যে উই জোকড, উই ড্র্যাঙ্ক টি টুগেদার, একটা হই হুল্লোড় হলো, একটু আড্ডা হলো, তাতে আই বিকেম আ লিটল ইজিয়ার। উনি বুঝতে পারছেন যে আই এম আ লিটল নার্ভাস।
হওয়ারই কথা। আমার মতন একটা নভিস, যাই হোক, তখন নভিস কোথায়, তখন তো ইয়ে অলরেডি সুব্ররাজ চক্রবর্তী। দ্যাট ওয়াজ মাই সেকেন্ড ফিল্ম ইন লাইফ। বাট 92 সাল, হ্যাঁ, আমার তার আগে করেছি অন্তর্ধান। তার আগে গোরা হয়ে গেছে। হ্যাঁ, তপন সিনহা হয়ে গোরা গেছে। তো টেলিভিশন, তপন সিনহা হয়ে গেছে। সবাই তপন সিনহা হয়েছে। তপন সিনহার কাছে প্রচুর ডিরেকশনস পেয়েছি এবং তপন সিনহাকে দেখে আমি তটস্থ হয়েছিলাম। উনিও খুব ভালো শিক্ষক বলে সবাই বলে। সাংঘাতিক। তপন সিনহা, অপর্ণা সেন, এরম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফিল্ম আমার কাছে একটু ওভারডোজ হয়ে গিয়েছিল। রিলিজ হওয়ার পর অপর্ণা সেন কি বলেছিলেন? বলেন কি মনে হচ্ছে এখন দেখে? আমি বললাম, দেখে একটাই কথা মনে হচ্ছে যে আপনি না থাকলে আমি এটা করতে পারতাম না। আর যদি আমার অপোজিটে অন্য কেউ থাকতো যে আপনার মতন অভিনেত্রী নয়, তাহলে আমার মনে হয় না যে আমার এই পারফরমেন্সটা হতো। যা, এটা তো আর বাজে কথা, তুমি যথেষ্ট ভালো অভিনয় করো, ওইটাই আমার কাছে যথেষ্ট। ভাবলে কি মনে হয় যে যে ছেলেটা অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতো, ছবি টেকনিক্যাল সাইডে কনসেন্ট্রেট করতো, ক্রিকেট খেলতো, সে এখানে ইন্ডাস্ট্রিতে এসে পর লোকগুলোকে পেয়ে গেল, যোচেন্দ্র সিদার, মৃণাল সেন, তপন সিনহা, অপর্ণা সেন, প্রভাত রায়, ফাইনালি দিলসেতে শাহরুখ খানকেও পেল মণিরত্নমের সঙ্গে। শাহরুখ খানের সঙ্গে আমার কোনো কাজ ছিল না দিলসেতে। আমার সঙ্গে মনীষা কৈরালা ছিল, সঞ্জয় মিশ্রা, কে কে মেনন, এই কে কে মেনন বলছি, কে কে শ্রীবাস্তব, এরা অনেকেই ছিল যারা সব আমার কো অ্যাক্টার্স ছিল। মণিরত্নম কি শেখালেন? মণিরত্নম কিছু শেখাননি। মণিরত্নম শুধু একটাই কথা বলেছিলেন, উনি তো হিন্দি জানতেন না, কাজেই ওটি যখন এক একটা শট হচ্ছে, উনি তখন শাহাদ আলী ওয়াজ হিজ অ্যাসিস্ট্যান্ট, শাহাদকে জিজ্ঞেস করছেন যে হোয়াট ডিড হি সে, শাহাদ ওকে কী বললো, আবার আমাকে এসে জিজ্ঞেস করলেন, ডিড ইউ সে দিস? আমি বললাম যে ইয়েস, এটা আবার ইংরেজিতে বললাম, দিস ইজ হোয়াট আই সেড, নো উইল হ্যাভ অ্যানাদার টেক। এই আবার ইংরেজিতে বললেন, ইউ সে দিস। আমি আবার শাহাদকে জিজ্ঞেস করলাম, হিন্দি ক্যা হুয়া ইয়ার, ये बता दो। আবার সে একটা জিনিস বলে দিল, আমি বললাম বাস ঠিক আছে, চলে স্যার আই এম রেডি। আবার টেক হলো। এরমভাবে উনি একটা শট আমাকে দিয়ে 5 বার 6 বার করিয়ে নিয়েছেন। একবার বলছেন রাগ করো, একবার বলছেন অভিমান করো, একবার বলছে হাফ অভিমান হাফ রাগ করো। আমি তো খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি বললাম যে একে মণিরত্নম, তাই হাফ অভিমান হাফ রাগ কী করে হয় সেটাও আমি জানি না। যাই হোক, কিন্তু আলটিমেটলি ইট হ্যাপেন্ড। পিপল অ্যাপ্রিসিয়েট ইট, দ্যাটস অল দ্যাট ইজ রিকোয়ার্ড। হিন্দিটা জানার জন্য কি এগুলোতে একটা ন্যাচারাল কনফিডেন্স থাকে যে ল্যাঙ্গুয়েজটা আমার কন্ট্রোলে আছে? অফকোর্স আমার মনে হয় যে ভাষাটা জানাটা জরুরি। যেমন আমি একটা কন্নড় ছবি করেছিলাম, আমার খুব অসুবিধা হয়েছিল। আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না, এটার মানে কি, এটার মানে কি। এমন একটা কথা, আমি আমি যাব, আর আমি অবশ্যই যাব, এই দুটোর মধ্যে একটা আমি যাবোর ওপরে এমফাসাইজ করলাম, একটা অবশ্যই এর ওপরে এমফাসাইজ করলাম। এই এমফাসিসগুলো যদি আমি ভাষাটা না জানি তাহলে কী করে করব? শুধু মুখস্থ করে শব্দ করলে তো হয় না। সেই জন্য সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন উনি হিন্দি করতে চান, না। বিকজ এই নুয়ান্সেসগুলো ভাষার ওনার রপ্ত ছিল তো না। সেটা আমি খুব অসুবিধা হয়েছিল এবং তারপর থেকে আমি বলেছি যে আমি কোনো সাউথ ইন্ডিয়ান ছবি করব না যদি না ভাষাটা আগে শিখতে পারি। আমি সেই জন্য উড়িয়া ছবিও করিনি, পাঞ্জাবি ছবিও করিনি, হিন্দি অবধি করেছি, কারণ হিন্দি ভাষাটা আমি জানি, ব্যবহার করেছি, তাতে কথা বলেছি, লোকজনের সঙ্গে ইন্টারাক্ট করেছি, কাজে হিন্দিটা মোটামুটি একটা আয়ত্তে ছিল। কিন্তু ইংরেজিটাও অত আয়ত্তে নেই। এক্সপিরিয়েন্স উইথ ওয়ার্কিং উইথ মিস্টার বচ্চন, ফাইনালি ইট হ্যাপেন্ড, সেটা কীরকম? Mr. Bachchan's experience was, because I have always idolized him, I don't know, আমার মনে হতো যে he's a brilliant actor and a brilliant showman at the same time. কাজে আমার যখন সুযোগ পেয়েছিলাম, আমার মনে হয় জয়াদিই করিয়ে দিয়েছিলেন, বিকজ আই ওয়াজ ওয়ার্কিং ইন রাজা সেনের একটা ছবি দেশ, করছিলাম, দেশ। দেশ বলে, যেখানে জয়া বচ্চন অভিনয় করেছিলেন।
অভিষেক বচ্চন অভিনয় করেছেন। হ্যাঁ, অভিষেকের সঙ্গে আমার দেখা হয়নি, আচ্ছা। জয়াদির সঙ্গেই দেখা হয়েছিল। তো ওনার সঙ্গে অনেকগুলোই সিন ছিল। তখন আমি ওনাকে বলেছিলাম যে আমার তুমি কি হিন্দি ছবি করো না? আমি বললাম যে না, আমি তুমি তো হিন্দি ভালোই বলো শুনছিলাম। আমি বললাম হ্যাঁ, আমি তো দিল্লিতে মানুষ, দিল্লিতে পড়াশুনো করেছি, আমি বন্ধু বান্ধব হিন্দিতে কথা বলতো, আমিও বলতাম, কাজেই মোটামুটি একটু হিন্দিটা জানি, কিন্তু হিন্দির মধ্যে একটু পাঞ্জাবি টান আছে। ও কিধর যা রহে, এরকম ধরনের বলে, কিধর যা রহে হো ওটা না বলে আম, ওই পাঞ্জাবি ব্যাপারটা আছে, কিন্তু সেটা রপ্ত করে নেওয়া যায় অ্যাকচুয়াল হিন্দিতে, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কেউ সুযোগ দেয়নি। তবে আমি এই মানিরত্নমের সঙ্গে দিলসে করেছি, দেখা যাক যদি আবার কেউ ডাকে। তবে আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে আপনার কর্তার সঙ্গে অভিনয় করাটা আমার খুব ইচ্ছে, কারণ আমি ওনার বিরাট বড় ফ্যান। আমাদের ছবি শেষ হয়ে গেল, উনি চলে গেলেন, তার 2 সপ্তাহের মধ্যে আমি একটা কল পেলাম, আমি একটা ছবি করছি রাজকুমার সন্তোষীর কাছ থেকে, যে আমি একটা ছবি করছি, ছবির নাম খাকি, আপনি তাতে অভিনয় করবেন? আমি বললাম, হ্যাঁ কেন করবো না, আমার রোলটা কি? বলে আপনার রোল একটা পুলিশম্যান। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ইনফ্যাক্ট প্রকাশ রাজ যে রোলটা করেছিল ওই সেই রোলটা ছিল আমার। তো তারপরে সব ঠিকঠাক, আমাকে বললেন এত তারিখে চলে আসবেন, আর আমি পৌঁছে গেলাম, গিয়ে গাড়ি সোজা আমাকে প্রডিউসারের বাড়িতে নিয়ে চলে গেল। আমি বললাম হোটেল যাবো না? বললেন না, প্রডিউসার একটু কথা বলবেন। সেখানে প্রডিউসার এবং ওনার কি নামটা ছিল আমি ভুলে যাচ্ছি, আর আমাদের রাজকুমার সন্তোষী নিজেও ছিলেন। উনি বললেন যে না, আমরা একটা চেঞ্জ করেছি, বুঝলেন, আপনি পুলিশটা করছেন না, আপনি পলিটিশিয়ানটা করছেন। আমি বললাম যে হঠাৎ করে চেঞ্জ করলেন, আমি তো রেডি নই। বলে রেডি হওয়ার কি আছে, যা স্ক্রিপ্ট দেবো বলবি না, বলে রেডি হওয়ার কি আছে? আমি বললাম না, আমার মানে কস্টিউমের মাপ তো শার্ট প্যান্টে দেওয়া হয়েছে। বলে এই তো এক্ষুনি আমার লোক নিয়ে যাচ্ছে, আপনি বলে দেবেন, কাল সকালবেলা পায়জামা পাঞ্জাবি পৌঁছে যাবে। আমি গেলাম, মাপ দিলাম, দিয়ে আমাকে হোটেলে ছেড়ে দিল। পরের দিন গেলাম, পায়জামা পাঞ্জাবি পরলাম, মেকআপ করলাম, প্রথম দিনই সিন। আমি না, আপনি হঠাৎ করে আমায় চেঞ্জ করে দিলেন কেন? আর আপনার কি মনে হলো আমি পুলিশ মানাবে না? না না, মিস্টার বচ্চনের সঙ্গে আপনার পলিটিশিয়ান হিসেবে বেশি সিনস আছে। আমি দেখলাম উল্টো, পুলিশেরই বেশি সিনস ছিল। এনিওয়ে হি থট ইট রাইট, সো আমাকে পলিটিশিয়ানের রোল করলেন। এবং প্রথম দিন থেকেই মিস্টার বচ্চনের সঙ্গে যখনই শটগুলো হচ্ছিল, আই স হিজ ডিসিপ্লিন, হিজ ডেডিকেশন টুয়ার্ডস হিজ জব, ব্রিলিয়েন্ট। তারপরে আরেকটু যখন আলাপ হয়ে গেল, তখন আরেকটু মজাও করতেন সেটে মাঝে মধ্যে। যে বাই দ্য ওয়ে, খাকির লাস্ট সিনটা কিন্তু বাদ চলে গেছে, সেটা দেখানো হয়নি কাউকেই, কিন্তু সেটা শুটিং করেছি আমরা। সেটা কি ছিল? সেটা ছিল পাবলিকে আমাকে মারছে আচ্ছা। এরপরে, কোর্টের সিনের পরে, কিন্তু সেটা বাদ চলে গেছে, কারণ ইট টার্ন আউট টু বি আ লিটল কমিক্যাল। কাজেই উনি একটা সিরিয়াস ছবি শেষ করতে চাইছিলেন, একটা কমিক্যাল চাইছিলেন না। এই সিনেমাটা পরে মিস্টার বচ্চনের সঙ্গে যোগাযোগ ছিল না? না, হ্যাঁ ছিল, কিন্তু খুব কম। আমি থ্রু শ্রমিক ঘোষ, ইউএস ইনফরমেশন সার্ভিস, হ্যাঁ, হ্যাঁ। শ্রমিকের সঙ্গে মিস্টার বচ্চনের কথোপকথন হতো। তো তার থ্রু আমি একবার ওনাকে একটা মেসেজ পাঠিয়েছিলাম যে একবার আমাদের এক্সিবিশন হচ্ছে, ওই সময় যদি কলকাতায় থাকেন একবার আসবেন। বলেন আমি চেষ্টা করব, কিন্তু ওই সময় বোধহয় আমার কলকাতায় যাওয়ার নেই। আর বলেছিলাম যে আমরা এই ছবিগুলো বিক্রি করার চেষ্টা করছি, যে ওই টাকাগুলো যারা দুস্থ ফরেস্ট গার্ডস, যারা মারা গেছে বা অসুখে আক্রান্ত হয়েছে বা ওয়াইল্ড লাইফ এনকাউন্টারে মারা গেছে, তাদের ফ্যামিলির বাচ্চাদের এডুকেশনের জন্য আমরা কিছু ফান্ড জোগাড় করছি, আপনি যদি ছবিটা কেনেন আমাদের ভালো লাগবে। উনি বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি কিনবো। তারপর আর কেনেননি, এত ভুলে গেছেন, আমি আর রিমাইন্ডারও দিইনি। তো তারপরে 3-এ দেখা হলো, যখন রিবু ছবিটা করলো 3,
কি হচ্ছে এটা, এখন কি এই ভুঁড়িটা কি? আমি বললাম না, আমার এখন আর ওই ভুঁড়ি কমাতে আমার আর ইচ্ছে করে না। বলেন কি কাজ করতে ইচ্ছে করে না? আমি বললাম, না, আমি এম স্লোলি লুজিং ইন্টারেস্ট। দেখো, তারপর লাস্ট সিনের দিন, যেদিন লাস্ট সিনটা হচ্ছে আমাদের, সেদিন হঠাৎ আমার দুই ছেলে বললো আমরা একটু যাবো শুটিংয়ে, ওনার সঙ্গে একটু ছবি তোলাবো। আমি বললাম যে আমি জানি না উনি অ্যালাউ করবেন কিনা, যেও আমি জিজ্ঞেস করব। তো আমি গিয়ে ওনাকে বললাম যে আমার দুই ছেলে এসছে, তারা আপনার সঙ্গে একটু ছবি তোলাবে। হ্যাঁ নিশ্চয়ই, কোথায়, ডাকো। তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা। তো খুব হয়েই লোক, আদারওয়াইজ কিন্তু কাজের বেলায় ভীষণ ডেডিকেটেড, সিনসিয়ার। এরপরে পরিণীতা হলো, পরিণীতা, বিদ্যা বালান, এইসব মানে আরেকটা নতুন ধরনের। পরিণীতা বোধ হয় তারপরে হয়েছিল, বোধ হয়, হ্যাঁ, আমার ঠিক মনে নেই। বা তার যে হয়তো আগে, এটা বোধহয় chronologically। তিনটা বোধহয় 2016-17 এরকম সময়। হ্যাঁ, পরিণীতায় তো মিস্টার বচ্চন না ছিলেন। না, বিদ্যা বালান ছিল। হ্যাঁ। হ্যাঁ। বিদ্যা বালান পরিণীতায় ছিল, প্রচুর গালাগাল দিয়েছি তাকে সেই ছবিতে। পরে যখন তিন পরে হয়েছে, পরে তিনে তখন আমাকে বিদ্যা বলছে अब मैं रिवेंज लूंगी, तब मुझे बहुत गाली दी थी आपने। हाँ मुझे मालूम है, अब मैं मार खाऊंगा। এই এত সব অভিনেতা অভিনেত্রী যারা সুপার, যাদের ক্রাফট দেখে কি মনে হয়, হোয়াট ইজ অভিনয়, এদের এদের দেখে কি মনে হয় অভিনয়টা কি? অভিনয়টা আমার যেটা মনে হয় খুবই কঠিন কাজ, এবং যখন লোকে বলে যে আমাকে একটা অভিনয়ের চান্স দেবেন, তখন আমার খুব হাসি পায়। অত সহজে অভিনয় করা যায় না, ভীষণ ভীষণ কঠিন। একজন বড় ডিরেক্টরের সামনে পড়লে বোঝা যায়, যখন বলবে কিছু কথা বলবে ক্যারেক্টারাইজেশন নিয়ে, সেগুলো যখন আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, তখন বোঝা যাবে যে এটার জন্য পড়াশোনা লাগে। মানে অভিনয়েরও একটা জয়েন্ট এন্ট্রান্স পাস করতে হয় অভিনয়ের জন্য। একদম, মানে আমার মতন একজন যদি ডিরেক্টর হয়, তার ছবিতে অভিনয় করাই যায়। সে প্লেন করে একটু রাগ করে এটা বলে দিস তো, এরম ধরনের। কিন্তু যদি বড় ডিরেক্টর হয়, সে তখন বোঝাবে যখন চরিত্রটা, সবটাই আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। তোর দেখা বাঙালি বেস্ট ডিরেক্টর কে? প্রচুর আছে ভালো ভালো। এটা তো Obviously. সেফ উত্তর, ইফ ইউ আর টু পিক ওয়ান। সত্যজিৎ রায়। সেটা তো আর কাজ কে? করে, কাজ করাদের মধ্যে, কাজ এখন যারা কাজ করছে তাদের মধ্যে সমস্ত যত কাজ করেছিস তাদের মধ্যে, ইফ ইউ টু পিক টপ 3 কে কে হবে? I think very easy to work with, very enjoyable to work with, very exciting to work with, এরকম আলাদা আলাদা ক্যাটাগরি আছে, তো কাজেই সেটা বলা যায় না। বলা যায় না। ওকে, ইজি টু ওয়ার্ক উইথ সন্দীপ রায় নিশ্চয়ই, তাই তো? আমার কাছে ভীষণ ভীষণ ভীষণ, অ্যান্ড আই থিঙ্ক অ্যাট দ্য সেম টাইম ইজ এনজয়েবল টু ওয়ার্ক উইথ টু। যেন লোকটার অসাধারণ। কোনো কিছুই, আরে ও টেক্স ইট অল ভেরি ইজি। খুব এক্সাইটিং বা সেন্সিটিভ একটা সিন, তাতেও বেশ মজা করে বলেন। দেখো আবার এটা করতে গিয়ে আবার এক্ষুনি আবার ফিল্ম ম্যাগাজিন তুলে আর কোনো হিরোইনের ছবি টবি দেখো না, আগে এটার দিকে কনসেন্ট্রেট করো, এরম করে মজা করে বলেন যে হঠাৎ তুমি একটা হিরোইনের ছবি দেখে গলে গেলে, তাহলে আমার এই অ্যাটিটিউডটা একটুখানি প্রবলেম হয়ে যাবে, বুঝলে তো? তুমি এখনো কোনো হিরোইনের ছবি দেখো না, এখন একটু আর্নল্ড শোয়ার্জনেগারের ছবি দেখে তারপরে অভিনয় করো। এই মজাগুলো সব সময় আছে ওনার সঙ্গে কাজ করার। আর বেস্ট অ্যাক্টিং বার করে নিতে পারে কে? আই ডোন্ট নো, এইভাবে বলাটা খুব মুশকিল। তবে প্রভাত রায় টেকনিক্যালি ভেরি এফিশিয়েন্ট, কিন্তু অভিনয়টা একবার চেষ্টা করবেন করানোর, তারপরে যদি না হয় ছেড়ে দেবেন, বসে যাও নাকি? ঠিক আছে, তারপর অন্য কাউকে দিয়ে আবার অন্য কোনো একটা সিনে কনসেন্ট্রেট করবেন, অত বেশি আর করবেন না। ও আমি দেখলাম ওর দ্বারা হবে না বলে। প্রভাতটাকে তাড়াতাড়ি ইয়ে করতে হবে, ইমপ্রেস করতে হবে। হ্যাঁ, কাজেই আমি তোমাকে নিয়েছি, তুমি ডেলিভার করতে পারবে এই আশা রেখে। তুমি যদি না পারো,
বসে যাও, চা খাও, কফি খাও, ঘুরে এসো, সিগারেট খেয়ে এসো। এরকম হয়েছে? মজার লাগতো প্রভাতদার সঙ্গে কাজ করতে। কৌশিক গাঙ্গুলি সুপার। ভীষণ ইন্টেন্স, কিন্তু সেই ইন্টেন্সিটিটা অ্যাক্টরকে বুঝতে দেবে অ্যাক্টরকে বুঝতে দিয়েছে। যাবে না, হ্যাঁ। এটা আমার খুব ভালো লাগে। মানে যে লোডটা ওর উপর আছে, যে অ্যাক্টরের উপর চাপানোর চেষ্টা করে না। এরকম ধরনের অনেক, এক একজন ডিরেক্টরের এক একটা আছে। ভেরি কুল অ্যান্ড কাম অ্যান্ড পয়েজড হচ্ছে জয়দীপ মুখার্জি। কখনোই রেগে যায় না। বাবুদা যেমন কখনোই রাগে না। না বোধহয় অসুবিধে আছে, ঠিক আছে, অসুবিধাটা কেটে যাক, আরেকদিন চেষ্টা করব, এরকম আর কি। সব্যরাজী চক্রবর্তী যে এত বছর ধরে এলো, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, তাতে তার ক্যাপিটালটা কি ছিল? এই স্পোর্টসে রেগুলার খেলাধুলো করা, টিয়ে করা, মানে কিছু লোক আমি শুনেছি বলেছে যে ও বাঙালি নয়, ও বাঙালি জাট। এই যে হ্যাঁ, এটা আমাকে আমার স্কুলের বন্ধুরা বলতো, বাঙালি ওই বাঙালি জাট, ওই দোরা বলে আমাকে। আমি বললাম, কি না, একদম জাট ছেলের দাঁত ভেঙে দিয়েছিলাম আমি সেই জন্যে। তো সেই জন্যে আমাকে বলেছে বাঙালি জাট। এটা কোন ক্লাসে? ক্লাস 8, এইটে। ক্লাস 8-এর লাস্টের দিকে, ফাইনাল। কেন মারপিট হচ্ছিল কেন? আরে আমার কাছ থেকে খালি পয়সা নিয়ে নিত, যে আমি চূড়ান খাবো বলে, লজেন্স খাবো বলে, আইসক্রিম খাবো বলে পয়সা নিয়ে গেছি, আমার পকেট থেকে নিত। ও বাঙালি আর নিকালত পয়সে, আরে ক্যা করেগা তু বলে আমার পকেট থেকে নিয়ে নিত। আর আমি কিছু বলতে গেলে চড়চাপড় মারত। একদিন হঠাৎ দেখলাম যে আরে ক্লাস 8-এর শেষে আমি দেখলাম তার থেকে তো আমি লম্বা হয়ে গেছি, ওকে ভয় পাচ্ছি কেন? আমি জাস্ট হাতটা তুলে ফাট করে মারলাম, এখানে ওর ঠোঁটটা ফেটে গেল, দাঁতটা পড়ে গেল, ব্যাস। তারপরে সাসপেন্ডেড। হ্যাঁ, সাসপেন্ডেড। বাবাকে ডেকে পাঠালো। আমি বললাম যে তুমি ওকে মারলে এরমভাবে, ওর দাঁত ভেঙে দিলে, তুমি তো গুন্ডা। আমি বললাম যে হ্যাঁ, আমি করেছি, গুন্ডামি করেছি, কিন্তু যে ক্লাস 5 থেকে 8 অবধি এই যে 4 বছর ধরে যে আমাকে মেরেছে, আমি কোনোদিন কমপ্লেন করেছি? করিনি। আমি ওকে একবার মারলাম, ও নেই কমপ্লেন করলো। হি ইজ এ সিসি, আই এম নট। চামকাট, ট্যাক্সি ড্রাইভার, হ্যাঁ, এই দুটো, এর মধ্যে আরো মারপিট আছে? অনেক আছে, অনেক আছে। অনেক আছে। ও এবং একটা সময় ছিল যখন দিল্লিতে হ্যাড আ লট অফ স্ট্রিট ফাইটস। আছে। তো যেটা করতাম হচ্ছে, আগে চশমাটাকে বাঁচাতে হতো, চশমাটাকে খুলে পকেটে রেখে নিতাম, তারপরে মারপিট। আর আমার ফেভারিট ছিল নাক ভেঙে দেওয়াটা। রিয়েলি? খুব ভালো লাগতো নাক ভাঙতে, কারণ আগে সোলার প্লেক্সাসে মারতাম, এরম হয়ে যেত, মাথাটা ধরে এরম। তো ওখানে মারলে নাক ভাঙার দরকারটা কি? ওটাকে মারলে নিচু হলো, নিচু হওয়া আমার হাতের কাছে এসে গেল, এবার মাথাটা ধরে হাঁটুর ওপর, নাকটা ভেঙে গেল, পড়ে গেল, ব্লিডিং, আমি চলে গেলাম। এটা কি পাড়াতে? হ্যাঁ, ওর পাড়াতে, কলেজে, সব জায়গায়। তো সো এই I was a brat. এই মারপিটের কনফিডেন্স নিয়ে আসাটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে হেল্প করেছে। না, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে মারপিট যেগুলো হয় খুবই সস্তার, সেগুলো যদি ব্রুটাল মারপিট হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের সভ্য দর্শক দেখবে না, আমাদের দর্শক। তা কোনোদিন কোনো প্রডিউসারকে একই ট্রিটমেন্ট দিতে ইচ্ছে করেনি? না, কোনো করেনি। আর আমি বললাম যে মানুষকে আমি দেখেছি না, ওইটা মারলে ভীষণ লাগে, তারপর থেকে রিয়েলাইজ যে না, মারপিট করবো না। সো কলকাতায় যে লোকটা এসেছিল সে কি মানে সংশোধিত হয়ে এসছে? হ্যাঁ, একদম। আমি দেখলাম যে মারপিট ইজ নো সলিউশন, ফিজিক্যাল ভায়োলেন্স ডাজ নট সলভ আ প্রবলেম। তার থেকে কথা বলে রিজনেবল। কিন্তু ইউ আর কোয়াইট টাফ। আমি দেখেছি একবার ক্রিকেট খেলতে গিয়ে পা ভেঙে গেল, আমাদের সঙ্গে ম্যাচ ছিল, তারপরে আবার সল্টলেক স্টেডিয়ামে আমি দেখলাম তুই গোলকিপার দাঁড়িয়েছে, আমি তো অবাক দেখে। কপিল দেব খেলেছিলেন বোধহয় ম্যাচটাতে। হ্যাঁ, একদিকে আমি গোলকিপার ছিলাম, একদিকে কপিল দেব। কপিল দেব গোলকে, হ্যাঁ। সো তোদেরই অর্গানাইজেশন ছিল সেটা। মিঠুন দা, এটা আমরা অর্গানাইজ করেছিলাম। মিঠুন 11 ভার্সেস কপিল 11 এরকম কি একটা হ্যাঁ, ছিল। দ্যাটস রাইট। তো আমি গোলকিপার তাতে থেকে আমাদের আমি অবাক 6 গোল খেয়েছিলাম, অবাক হয়ে আমি জিজ্ঞেস করেছি। 6 গোল খেয়েছিলাম। সৌরভ বোধহয় অপোনেন্ট টিমে খেলছিল। হ্যাঁ, সৌরভ ওয়াজ কপিল 11-এ, হ্যাঁ, কপিল দেবেন। আর আমাদের মিঠুন 11-এ আই ওয়াজ দ্য গোলকিপার। তো আমরা 4 গোল খাওয়ার পর অক্ষয় কুমার আমাকে বললো যে
अब आगे जाइए मुझे गोलकीपर का जर्सी दीजिए, वो गोलकीपर হয়ে গেল, আবার দুটো গোল ছিল। তো এইসব হয়েছিল। ইট ওয়াজ আ লাভলি হ্যাপেনিং। আমার এত ভালো লেগেছিল যে ওই রকম প্রায় একটা 1 লাখ লোকের সামনে স্টেডিয়ামে খেলা। 1 লাখ লোকের সামনে খেলা আমার জীবনে আর সুযোগ হবে? কিন্তু দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। তো আমি বলছি পা ভেঙে যাওয়ার পরেও আবার ফুটবল হ্যাঁ হ্যাঁ সাহস করে সেই দেওয়া। রকম আছে আমাদের নেভার সে ডাই। এই তো এখনো আমার হার্ট ঠিকঠাক চলছিল, এখন একটা জেনারেটর লাগানো আছে এখানে, তার থেকে তার দিয়ে আমার এটা চলছে। তাতে তো লাইফ কোনো রেস্ট্রিকশনস কিছু না হয় না কিছুই রেস্ট্রিকশনস নেই, ওয়াইল্ড লাইফ টাইপ সবই ঠিকঠাক সবই চলছে? চলছে। সবই চলছে। ওয়াইল্ড লাইফ থেকে কি পাওয়া যায় যেটা জনজীবনে পাওয়া যায় না? ওয়াইল্ড লাইফ থেকে ইনোসেন্স অ্যান্ড সাবমিশন। ক্লিনলিনেস, সেটা হচ্ছে যে জন্তু জানোয়াররা ভীষণ ভালো, তাদের কোনো চাহিদা নেই এক্সেপ্ট খাওয়ার বেঁচে থাকা নেই, অ্যান্ড অফকোর্স বংশবৃদ্ধি। কিন্তু আমাদের মতন ব্যাংক ব্যালেন্স চাই, গাড়ি চাই, বাড়ি চাই, এসি চাই, এই চাই, ওই চাই, তারা কিচ্ছু চায় না। তারা তারা অনেক ভালো এবং একটা হিংস্রতম সিংহ বা বাঘও আমার থেকে ভালো, অনেক ভালো। কাজেই তাদের দেখেই আমার আনন্দ হয়, আমি ভীষণ ভালো লাগে। আর প্রকৃতি, নাথিং লাইক নেচার। ওফ, when you see the clouds on the mountains, the rivers, the sandbanks, তুলনা হয় না। আমরা চলে যাওয়া কিছু মানুষের কথা বলছিলাম। এমনই একজন মানুষ চলে গেছেন গত বছর, যত মনে করতে পারছি, গত বছরের 8ই আগস্ট, বুদ্ধদেব ভট্টাচার্য, যার লেখা দুঃসময় নাটকে তুই মেন রোল করেছিলি। এবং আমি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। আমরা নাটকটা দেখতে গেছিলাম, এখনো মনে আছে প্রচুর মানুষের ভিড়, উনি সাইডে দাঁড়িয়েছেন, উনি তখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, সো ওর চলে যাওয়াটা কতটা ধাক্কা দিয়েছিল আমার মনে হয় হি ওয়াজ দ্য ক্লিনেস্ট অফ অল দি পলিটিশিয়ানস? of the chief ministers that we had in Bengal. Kintu being a clean man and being a shrewd politician are two different things altogether. তো একটা খুব ভালো মানুষের পক্ষে রাজ্য চালানোটা মুশকিল, কারণ একটা ভালো মানুষ জানেই না কে কখন তাকে ল্যাং মারবে। কাজেই যে লোকটা নামে বলা হয়েছিল যে তার সাদা কাপড়ে রক্তের দাগ, একেবারেই একটা বাজে পাবলিসিটি হয়েছিল। অ্যাবসলিউটলি কোনো রক্তের দাগ ছিল না, এবং যে কনস্পিরেটার্স যা ছিলেন দে ওয়ার সাকসেসফুল ইন থ্রোয়িং হিম আউট। মানে সিঙ্গুরে যে গুলি চালনা হয়েছিল ওটা ইচ্ছে করে ওকে ওকে দেয়ার ওয়ার মেনি থিংস, আমি তো ডিটেল জানি না, আমি শুধু শুনেছি এবং আমাদের পার্টি কমরেডসদের কাছ থেকে শুনেছি যে দেয়ার ওয়ার লট অফ কনস্পিরেসিস, এবং দ্যাট ওয়েন্ট এগেইনস্ট হিম। অ্যান্ড বিং ভালো মানুষ, ভালো মানুষ হলে তো আর খারাপ লোকেদের সঙ্গে একটুখানি, বাট ইউ নিড ব্যাড পিপল টু কাউন্টার ব্যাড পিপল। বুদ্ধবাবু কি তোর ফেভারিট চিফ মিনিস্টার? না না, আমি তো সেই হিসেবে জানি না, তার আগের চিফ মিনিস্টারদের পারফরমেন্স হিসেবে তো আমি কিছু পড়িনি, কিন্তু আমার কাছে ভদ্রলোককে খুব ক্লিন মনে হয়েছিল এবং তার সঙ্গে আমার পার্সোনাল একটা রিলেশনশিপ ছিল, এবং আমার মনে হয়েছিল যে ইজ এ গুড ম্যান, এটাই আমার মনে হয়েছিল। মানে যেহেতু তোর রাজনৈতিক একটা দর্শন আছে তাই জিজ্ঞেস করছি, যে এই টাটারা সিঙ্গুর থেকে চলে গেল, ডিড ইউ ফিল ব্যাড? অফকোর্স আমাদের পশ্চিমবঙ্গের একটা সাংঘাতিক উন্নতি হতে পারত যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতো, স্টার্টিং উইথ বিগ কোম্পানি লাইক টাটা। আর শুধু টাটা তো নয়, তার সঙ্গে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ যেগুলো হতো পশ্চিমবঙ্গে, ইট উড হ্যাভ বিন আ বিগ এক্সাম্পল ফর দি আদার ইন্ডাস্ট্রিজ টু কাম ইন অলসো। এই যে আবার যে নতুন চেঞ্জ হলো, পলিটিক্যাল চেঞ্জ, সেটা সম্পর্কে কি ধারণা? জানি না, লেটস ওয়েট এন্ড সি। অ্যান্ড আমাদের নতুন সিএম শুভেন্দু অধিকারী, তিনিও তো বলেছেন যে টাটাকে তাড়ানোটা ঠিক হয়নি, অ্যান্ড তারা যদি থাকতো তাহলে পশ্চিমবঙ্গের চেহারা বদলে যেত। হি সাপোর্টেড দ্যাট ভিউ পয়েন্ট। কিন্তু তিনি যখন বলেছেন অ্যাজ বিজেপি রিপ্রেজেন্টেটিভ, অ্যাট দ্য সেম টাইম
সেই সময় বিজেপির রিপ্রেজেন্টেটিভ রাজনাথ সিং কিন্তু সমর্থন প্রকাশ করেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে। কাজেই পলিটিক্স ইজ এ ভেরি ডিফিকাল্ট গেম টু প্রেডিক্ট। মাই এনিমিজ মাই ফ্রেন্ড। বামফ্রন্টের প্রতি এখনো আনুগত্য, বামপন্থার প্রতি আনুগত্য আছে? অ্যাবসলিউটলি আছে। আচ্ছা। কারণ তারা সাধারণ মানুষের কথা বলে, বিকজ দি এসেন্স অফ কমিউনিজম ইজ দ্য প্রোলেটারিয়েট অ্যান্ড নাথিং এলস। গরিব মানুষের কথা যে পার্টি ভাবে, যদি আমাদের দেশের গরিব মানুষের অবস্থার উন্নতি না হয়, পশ্চিমবঙ্গ এগোবে না। কিন্তু সেই গরিব মানুষের কথা ভাবতে গিয়ে তারা তো ভোটই পায় না। ভোট পায় না, তার অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজিটা, বিকজ কমিউনিজম ডাজ নট বিলিভ ডাইরেক্টলি ইন ভোটিং অ্যান্ড ডেমোক্রেসি। ফিলসফি মোর দেন ভোট ক্যাচিং, ইটস আ ফিলসফি। It's the philosophy. কিন্তু the Indian democratic system talks of elections and voting. And voting is influenced by lots of promises by the political parties. And the promises made by political parties are not always true, are not always genuine. আজকে বিজেপি যে কথা বলছে 10 বছর আগে কিন্তু এক কথা বলেনি। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এলেন তখন যারা যা করেছিলেন তার 10 বছর পরে তারা কিন্তু সেটা আর করেননি। কমিউনিস্ট পার্টি, দি লেফট ফ্রন্ট, ওয়েন দে ওয়ার ইন পাওয়ার, তার 10 বছরের মধ্যে যা কাজ করেছিলেন তার 20 বছরের মধ্যে সেই কাজগুলো আর করেননি। কাজে পলিটিক্যাল সিনারিও কিপস চেঞ্জিং। কাজে অ্যাকর্ডিং টু দ্য পলিটিক্যাল সিনারিও ইয়োর ডিসিশনস অলসো, কি সিদ্ধান্ত নেওয়া হবে, কিভাবে কাজটা এগোবে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তুই টালিগঞ্জ ইন্ডাস্ট্রির এত ইম্পর্ট্যান্ট একজন মানুষ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য পথের হয়েও হিউজলি রেসপেক্ট করতেন, নাটক দেখতে আমিও এসে তাকে খুবই রেসপেক্ট করতাম। সেই লোকটা যখন দেখলো যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এরকম বিপন্ন, দুই বিশ্বাসরা লিটারেলি অনির্বাণের মতো অভিনেতাকে ব্রাত্য করে দিয়েছে, ঋদ্ধি সেনকে বাইরে ফেলে দিয়েছে, কৌশিক গাঙ্গুলি পরমব্রত, সেই লোকটা সব্যসাচী চক্রবর্তী, যার কাছে সবার অ্যাপিল আছে, সে কণ্ঠস্বর বার করলো না কেন? কারণ আর সেই ক্ষমতাটা নেই বলে। কোন আমার কিসের কণ্ঠস্বরের? ক্ষমতা আছে যে আমি সেটা তার বিরুদ্ধে লড়ে যাব? জাস্ট বলা যেটা অন্যায় হচ্ছে। অন্যায় হয়েছে তো বলেছি, আচ্ছা, অন্যায় হয়েছে তো বলেছি, কিন্তু আমার কথা কে শুনবে? মুখ্যমন্ত্রী শুনতেন না? মুখ্যমন্ত্রী কোনোদিন আমার কথা শোনেননি। মুখ্যমন্ত্রীর একটাই উদ্দেশ্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, মুখ্যমন্ত্রীর একটাই উদ্দেশ্য ছিল যে আমি যাতে তৃণমূলের হয়ে দাঁড়াই, তৃণমূলের হয়ে তৃণমূলের প্রচার করি, তৃণমূলের ভালো কথাগুলো বলি। কিন্তু সেটা আমি করতে পারিনি, কারণ আমার মনে হয়নি যে তৃণমূলের সব লোক ভালো কাজ করছে। উনি এরকম প্রস্তাব দিয়েছিলেন? না না, প্রস্তাব দেননি, উনি এটা আশা করেছিলেন। না হলে আর আমাকে সে সুযোগটা দিচ্ছিলেন কেন? ওনার সঙ্গে আমি যখনই দেখা করতে গেছি উনি অবাধে দেখা করেছেন। আচ্ছা, উনি আমাকে ইনভিটেশন করেছেন, যত যত অনুষ্ঠান হয়েছে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, বিভিন্ন জায়গায় আমাকে রাখি পরিয়েছেন, এমনি এমনি তো নয়। এই যে সব্যসাচী চক্রবর্তী, কি আগেকার দিনের তপন সিনহা, সত্যজিৎ রায়, এদের সবার একটা পলিটিক্যাল বিলিফ ছিল, কিন্তু নিজেরা গিয়ে সবসময় গিয়ে লাফিয়ে পড়েননি, যে বাইরে ছিলেন। এই যে এখন যে কোনো অভিনেতা অভিনেত্রী লিটারেলি চাইলেই সে চলে আসছে, এই ট্রেন্ডটা দেখলে কি বিপজ্জনক লাগে না? কি মনে হয়? না, আমার মনে হয় যে যারা ক্ষমতায় আছে তারা সেটা উৎসাহ দিচ্ছে, তারা উৎসাহ দিচ্ছে বলেই অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই কাজটা করছে। তার আগে পর্যন্ত কোনোদিন সিপিএমে তো কোনো অ্যাক্টররা লাফিয়ে পড়তো না। শেষের দিকে হঠাৎ করে অনুপ কুমার, বিপ্লব চ্যাটার্জি, তেন এরা ঢুকে পড়লেন। পরবর্তীকালে দেবদূত তারাও ঢুকে পড়ল। কিন্তু তার আগে পর্যন্ত বামফ্রন্টের এটা আইডিওলজি ছিলই না। না, এই ট্রেন্ডটা সম্পর্কে কি মনে হয়, যে লোকগুলো চলে যাচ্ছে? আমার মনে হয় যে যাওয়া উচিত নয়, বিকজ প্রত্যেক জিনিসটাই একটা শেখার মতন জিনিস হয়। এই যে যারা আমাকে ফোন করে বলতো যে আমাকে একটা অভিনয়ের সুযোগ দিন, আমি ফাটিয়ে দেবো, অত সহজ নয়। কাজেই যারা অভিনয় করতে করতে বা সাধারণ জীবনযাপন করে, তারা হঠাৎ করে পলিটিশিয়ান হয়ে গেলে তারা মানুষের জন্য কাজ করতে চায় বলে তারা চলে গেল। আরে মানুষের জন্য কাজ তো অনেক রকম ভাবে করা যায়, পলিটিক্সই করতে হবে তার কি মানে আছে? পাড়ার মোড়ে রিক্সাওয়ালার জন্য তো কাজ করা যায়। কাজেই ওইসব বাজে এক্সকিউজ আমার মনে হয় না যে যার কোনো এক্সপিরিয়েন্স নেই তার পলিটিক্সে যাওয়াটা উচিত নয়। আজকে যেমন আমাকে
কিছু লোক বলতো যে আমাকে সুযোগটা দিন, আমি করে দেবো। আর এরকম কোনো দিন একটা সার্জনকে বলে দেখেছেন যে আমাকে এই অ্যাপেন্ডিসাইটিস অপারেশনটা করতে দিন, আমি করে দেখিয়ে দিচ্ছি? করতে পারেন না তো, কারণ ডাক্তারিটা পড়তে হয়, শিখতে হয়। অভিনয়টাও তাই। ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। সেই ছেলেটার কথা ভাবলে কি মনে হয় যে দিল্লি থেকে এত দূর চলে এলো, যে জীবনে কোনোদিন ভাবেনি অভিনেতা হবে, স্টার হবে, সে এতটা রাস্তা ট্রাভেল করে ফেললো, এটা কি স্বপ্নের মতো এখনো মনে হয়? না, স্বপ্নের মতন না হলেও গতিবিধি যেরকম চললো, সেরকম কিছু লোকের সহায়তা না থাকলে তাদের যে ধরনের শিক্ষা তারা দিয়েছেন, যে ধরনের গাইডেন্স তারা দিয়েছেন, সেইগুলো না থাকলে এগুলো হতো না। তারা বলেছেন বলেই হয়তো হয়েছে। কিন্তু আমি এটার যোগ্য নই। আমার মনে হয় যে আমার থেকে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকেও সুযোগ দেওয়া উচিত। কিন্তু সবাই শর্টকাট খোঁজে, শর্টকাটে হয় না। ইটস আ লং ওয়ে। গোরার আমার প্রথম অভিনয় হচ্ছে 7 বছর বয়সে। 7 বছর বয়সে প্রথম অভিনয় করি, কিন্তু বাবা তারপর থেকে রেয়ারলি অভিনয় করতে দিতেন, কারণ বলতেন আগে পড়াশোনাটা শেষ করবে তারপরে অভিনয়, কারণ অশিক্ষিত অভিনেতার মতন খারাপ অভিনেতা আর হয় না। কাজেই পড়াশোনাটা শেষ করার পর পুরোদমে অভিনেতায় হওয়ার দিকে এসেছি। কিন্তু আই ডিড নট ওয়ান্ট টু বিকাম আ প্রফেশনাল অ্যাক্টর। আমি বিহাইন্ড দ্য ক্যামেরাই থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাকে জোর করে ক্যামেরার সামনে বসিয়ে দেওয়া হলো। গোরার জীবনে এত ফ্যান, বা তারপরে শুভ্রজিৎ চক্রবর্তীর জীবনে টুকরো রোমান্সও এলো না কেন? রোমান্স কেন আসবে না? পর্দার বাইরের। হ্যাঁ, আই ফেল ইন লাভ উইথ ওয়াইল্ড লাইফ, আই ফেল ইন লাভ উইথ নেচার, Not আই ফেল ইন exciting. লাভ উইথ ক্যামেরা। এক্সাইটিং নয়। না, আমার আমার মনে হয় কোনো মানুষের সঙ্গে কোনো রিলেশনশিপ না রাখাই ভালো, other than the relationship I'm already in. তার কারণ কে কি করবে কিচ্ছু জানা নেই। মানুষ বহুত ডেঞ্জারাস একটা জীব, এবং আজকে এক কথা বলে, কালকে আরেক কথা বলে, কখন বিট্রে করবে জানা নেই। কাজেই একটা ক্যামেরা বা একটা সিংহ বা একটা পাহাড় বিট্রে করবে না। যেটা বই সম্পর্কে বলা হতো, নেভার ফেলিং ফ্রেন্ডস আর দে, অ্যাবসলিউটলি, বুকস, মাউন্টেন্স অ্যান্ড দ্য রিভার। অ্যাবসলিউটলি, অ্যান্ড ওয়াইল্ড লাইফ। আমরা অনুষ্ঠান একদম শেষে চলে এসেছি। একটা ছোট্ট গিফট রয়েছে, একটু ও মা, আবার গিফট কি? এটা একটা ছোট গিফট আছে কুচিনার my তরফ God. থেকে। This is এটা too much. মিঠুর লাগবে। ইউ ওয়ন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড পসিবলি। না, আই ডু আন্ডারস্ট্যান্ড, বিকজ আমাকে ডাক্তার বলেছেন যে ইউ হ্যাভ এ পেস মেকার, ইন্ডাকশন কুকারের থেকে দূরে থাকবেন। শুভ্রজিৎ চক্রবর্তী কিভাবে চান মানুষ তাকে কিভাবে মনে রাখুক? আমাকে যে সারাক্ষণ মনে রাখতে হবে তার কোনো মানে নেই। আজকে কটা লোক মনে রেখেছে দি ফার্স্ট ম্যান অন দ্য মুন? কটা লোক মনে রেখেছে ইউরি গাগারিনকে? কটা লোক মনে রেখেছে যে কে পেনিসিলিন প্রথম আবিষ্কার করেছিল? কটা লোক মনে রেখেছে যে ম্যালেরিয়াকে কন্ট্রোল করার জন্য রোল্যান্ড রস কি করেছিলেন? কটা লোক মনে রেখেছে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে আই হ্যাভ ক্রিয়েটেড এ মনস্টার? কটা লোক মনে রেখেছে অ্যালফ্রেড নোবেলের কি কারণে নোবেল প্রাইজ হয়? হি ইনভেন্টেড ডায়নামাইট ফর ডেভেলপমেন্ট, সেই ডায়নামাইট দিয়ে মানুষ মারা হলো। আলফ্রেড নোবেল বলছেন প্রায়শ্চিত্ত করতে হবে, আমি যে টাকাটা পেয়েছি ডায়নামাইট করে, সেটা দিয়ে ভালো কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হোক। কটা লোক মনে রেখেছে? সুতরাং কেউ মনে রাখে না। আমাকে মনে রাখার কোনো দরকারই নেই। নিজের বাবা মাকে স্মরণ করুন, নিজের টিচারদের স্মরণ করুন। বি এ গুড হিউম্যান বিইং টু মেক আ বেটার ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ টু। আজকের এপিসোডে আপনারা দেখলেন অভিনেতা, তারকা তো বটেই, তারও অনেক আগে আমার দীর্ঘদিনের বন্ধু তিনি এসেছিলেন, এবং আমার মনে হয় তার এত অন্তরঙ্গ কথা, অনেক মনের পুরনো কথা, স্পেশালি অভিনয় সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কথা। যারা ইয়াংস্টাররা যদি কেউ এই অনুষ্ঠান দেখেন, তাহলে তোমরা নিশ্চয়ই মাথায় রেখো যে কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, যে অভিনয় কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের মতো একটা শিক্ষা। আজকের মতো আসি, নেক্সট উইকে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আড্ডাজীবী পডকাস্টে আপনাদের জন্য আসবো। থ্যাংক ইউ।